আবির, তুমি এখানে কি করছো? এটা তোমার বাসর ঘর। এই ঘরটা আমার ম্যাম, আর আপনার বড় আমি। কি সব আবোল তাবোল কথা বলছো? তুমি কি ভুলে গেছো আমি তোমার ম্যাডাম? ভুলবো কেন ম্যাম? আগে ম্যাডাম ছিলেন, এখন স্ত্রী। মানি না আমি তোমাকে। আমি তো জানতাম না তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আর আমার বাবা কিভাবে আমার স্টুডেন্টের সাথে আমার বিয়ে দিল সেটাই বুঝতে পারছি না। এত রিয়্যাক্ট করার কি আছে? রেগে যাচ্ছেন কেন বলুন তো? কি আজব কথা বলছো তুমি? ভার্সিটি, সমাজ, সবার সামনে মুখ দেখাবো কিভাবে আমি? ছাত্রকে বিয়ে? ছি, ভাবতেই লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। না না, আমি থাকতে পারবো না এখানে। থাকতে পারবেন না মানে কি? এইভাবে চলে যাওয়া যায় নাকি? বিয়ে হয়েছে, আত্মীয় স্বজন সবাই জানে, এভাবে যাওয়া যাবে না। ঘরের নরম আলোতে তিশার মুখটা আরো কঠিন দেখাচ্ছিল। চোখের রাগ, হতাশা, অপমান সব মিলেমিশে ঝড় তুলেছে। সে দ্রুত পা বাড়ালো দরজার দিকে। আমি যাচ্ছি এখান থেকে। একটা ছাত্রকে বিয়ে করে আমি থাকতে পারবো না। আমার ক্যারিয়ার, আমার সম্মান সব শেষ হয়ে যাবে। তিশা দরজার হাতল ধরে টান দিতেই হঠাৎ পেছন থেকে শক্ত দুটো হাত তার কবজি চেপে ধরে। যাওয়ার চেষ্টা করলেই সমস্যা হবে ম্যাম, মানে তৃষা। হাত ছেড়ে দাও আবির, ছাড়ো আমাকে। এই সম্পর্ক আমি কখনোই মানতে পারবো না, বুঝছো তুমি? কখনোই না। আবির শান্ত মুখে তার দিকে তাকায়, কিন্তু চোখের ভিতর জেদ আর কিছু মাত্রা অভিমান জমে আছে। ধীরে ধীরে সে তিশাকে নিজের দিকে টেনে আনে। তিশা বাধা দেয়, কিন্তু আবিরের শক্ত হাতের সামনে তার জেদ নরম হয়ে পড়ে। আবির মনে মনে বলে, আপনাকে আমি মোটেও ইচ্ছে করে বিয়ে করিনি ম্যাম, সবটাই পরিস্থিতির জন্য। কিন্তু সে কথা আপনাকে বলা যাবে না। তাহলে আপনি আরও এখান থেকে চলে যেতে চাইবেন, কিন্তু তা তো হতে দেওয়া যাবে না। আপনাকে এখানে আটকে রাখাই যে আমার দায়িত্ব। কিন্তু আবির সেসব কিছুই বলে না। মনের মধ্যে যাই থাকুক, তিশাকে বুঝতে দেওয়া যাবে না। তাই আবির পুরোপুরি নিজেকে পাল্টে ফেলে বলল, মানবেন না মানবেন না, কিন্তু সত্যি তো বদলাবে না ম্যাডাম। আপনি এখন আমার স্ত্রী, আর আমি আপনার স্বামী। যেখানে খুশি চলে যেতে পারেন, কিন্তু আমি যেতে দিব না। আজ না কাল না, এই ঘরই আপনার ঘর। লজ্জায় মরে যাচ্ছি এখনই। ছাত্র, আমার নিজের ছাত্র। মানুষকে কি বলবো আমি? আমার তো ভবিষ্যৎটাই অন্ধকার হয়ে গেল। লজ্জা? আমাকে? তৃষা, আমি কি কোনো অপরিচিত মানুষ? সেই ভার্সিটির প্রথম দিন থেকে আমি আপনার ছায়ার মতো পেছনে ছিলাম। আপনি জানতেন না, ঠিক আছে, কিন্তু আমি তো জানতাম। আমি আপনাকেই চাই। আমি বলেছি ছাড়ো, আমি তোমার কিছুই না। এই বিয়ে, এই সম্পর্ক কিছুই মানি না। আবির এবার তার মুখটা হাত দিয়ে ধরে ঘুরিয়ে নিজের দিকে তাক করায়। আলোয় তিশার চোখের ভেতরে জমে থাকা অস্থিরতা স্পষ্ট হয়। মানবেন না ভালো কথা, কিন্তু এই ঘর থেকে বের হওয়ার অনুমতি আমি দিব না। তিশার নিঃশ্বাস আটকে যায়। আবির তাকে আরো কাছে টেনে নেয়। তিশা তার বুকের সঙ্গে ধাক্কা খায়। তার শাড়ির আঁচল কাঁধ থেকে একটুখানি সরে যায়। সে তড়িঘড়ি ঠিক করতে চায়, কিন্তু আবির তাকে ছাড়ে না। এভাবে জোর করছো কেন? তুমি কি বুঝতে পারছো না আমি ভেঙে গেছি? আমি ভয় পাচ্ছি আবির। মানুষ কি বলবে? আবিরের মুখ নরম হয়ে এক মুহূর্তের জন্য সে তিশার কানের পাশে মুখ এনে নিচু গলায় বলে, মানুষের কথা শুনে আপনি কখনো নিজের সিদ্ধান্ত নেননি ম্যাম। আর আপনি ভয় পাবেন, এটা আমি কোনোদিন ভাবিনি। দেখেন, আমি আছি। আপনি ভেঙে পড়বেন, তাও আমি থাকতে দিব না। প্লিজ আমাকে ছাড়ো। ছাড়বো, কিন্তু চরে যাওয়ার চিন্তা করবেন না। ধীরে ধীরে আবির তার হাত ছেড়ে দেয়, কিন্তু দূরে সরে না। তিশা চোখ মুছে বিছানার পাশে বসে পড়ে। ঘরটা নিস্তব্ধ, দুজনের নিঃশ্বাস ছাড়া আর কোনো শব্দ নেই। একটু পরে আবির নিচু স্বরে বলে, চাইলে বিয়েটা মেনে নিতে সময় নিন, কিন্তু পালিয়ে যাবেন না। আপনি গেলে আমি আপনাকে ফিরিয়ে আনবো, যে কোনোভাবে। তিশা চোখ বন্ধ করে। তার অবস্থা এখন তীব্র রাগ, ভয় এবং অস্বীকারের মাঝখানে আটকে থাকা। আমি আজ থেকে কারোকে মুখ দেখাতে পারবো না। আমি বিশ্বাসই করতে পারছি না এসব। আমিও পারছি না, কিন্তু সত্যি তো সত্যি। আর আপনি অসাধারণ রাগী বউ হবেন, এটা আমি বরাবরই বুঝেছি। এখন শান্ত হন, চাইলে আলাদা ঘুমান, কিন্তু আমার থেকে দূরে নয়। তিশা কোনো জবাব দেয় না। তার বুকের ভেতর ঝড় চলছে। জেদ, লজ্জা, ভয় আর অদ্ভুত এক টেনে রাখার অনুভূতি। ঘরটা কিছুক্ষণের জন্য শান্ত। তিশা বিছানার কিনারে বসে রাগে, অপমানে আর অবিশ্বাসে কাঁপছে। আবি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর আলমারির দিকে ধীরে ধীরে একটা লাল গোলাপি মিশ্র শাড়ি বের করে আনে। তার কণ্ঠ এবার খুবই ঠান্ডা এবং স্বাভাবিক। এই নেন, এটা পরে আসুন।
বউ সাজলে ভালো লাগে। তুমি কি পাগল হয়েছো? আমি কেন এটা পারবো? আমি কিছু করব না, বুঝছো? কিছুই না। সে এক ঝটকায় শাড়িটা আবিরের দিকে ছুঁড়ে মারে। শাড়িটা আবিরের বুকে লেগে পড়ে যায়। আবির ধীরে ধীরে নিচে নেমে পড়ে শাড়িটা তুলে নিল। তার চোখে বিরক্তি নেই, বরং এক ধরনের খেলার ছলে জেদ। ঠিক আছে, আপনি না করলে আমি চেঞ্জ করে দিচ্ছি। স্টপ! তুমি কি বললে? আমি তোমার ম্যাডাম, মাথায় ঢুকছে না তোমার? সাবধানে কথা বলো আবির। আবির ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, একদম সামনে এসে দাঁড়ায়, এত কাছে যে তিশা নিঃশ্বাস ফেলতে তার বুক স্পর্শ করতে পারে। হ্যাঁ ম্যাডাম, ভার্সিটিতে আপনি আমার ম্যাডাম, কিন্তু এই বেডরুমে এখানে আপনি আমার বউ। তিশা এক পা পিছিয়ে যেতে চায়, কিন্তু আবির হাত বাড়িয়ে দেওয়াল আটকে দেয় তাকে। তিশার নিঃশ্বাস ভারী হয়ে যায়। আর বউকে শুধু চেঞ্জ করিয়ে দেয়া, উফ, সেটা তো ছোট কথা। তুমি তুমি বাজে কথা বলছো। এইভাবে কথা বলাটা ঠিক না আবির। আমি 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 কি ভুল বলেছি? বউ শব্দটা কি আপনাকে খুব কষ্ট দিচ্ছে? আমি এভাবে থাকতে পারবো না। আমার মাথা ঘুরছে, সবকিছু এত তাড়াতাড়ি। আমি ঠিক আছে, রাগ করুন, চেঁচান, আমাকে গালি দিন, সব মেনে নিব, কিন্তু পালাবেন না। আর শাড়িটা পরে আসুন। না, আমি কখনোই পারবো না। এইটা পরেই ঘুমাবো। ঠিক আছে, তাহলে আমি চেঞ্জ করিয়ে দিচ্ছি। ডোন্ট ইউ ডেয়ার আবির, আমার কাছে এসো না। তুমি তো সীমা ছাড়িয়ে যাচ্ছ। না আসলে তো হবে না ম্যাডাম, না হলে কে সামলাবে আপনাকে? ওকে, আমি নিজেই পড়ে আসছি, তুমি বাইরে যাও। বাইরে যাব কেন? এটা আমার ঘরও তো, কিছু দেখবো না, সমস্যা নেই, কিন্তু বের হব না। তিশা চোখ বড় বড় করে তাকায়, তারপর দাঁতে দাঁত চেপে বাথরুমে ঢুকে যায়। দরজা বন্ধ হতেই আবির মুচকি হেসে বিছানায় বসে। রাগী ম্যাডাম, কিন্তু একটু একটু করে আমার বউ হচ্ছেন। বাথরুমের ভেতরে তিশা আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটা হাতে ধরে কাঁপছে। ঘৃণা, অবিশ্বাস, রাগ আর লুকানো লজ্জার অদ্ভুত মিশ্র অনুভূতি তার শরীর গরম করে তুলেছে। বাথরুমের দরজা ধীরে ধীরে খুলে যায়। তিশার শাড়ি পরে বের হয়, চোখ নামানো, মুখটা রাগে করা আর লজ্জায় টকটকে লাল। শাড়িটা নিখুঁত করে গোছানোর চেষ্টা করেছে, তবুও নার্ভাসে আসল বারবার নেমে যাচ্ছে। আবির বিছানায় বসেছিল, মাথা তুলে এক ঝলকে তিশাকে দেখল। তার চোখ একটু বড় হয়ে গেল, সম্মোহিত, অবাক এবং দুষ্টুমি মেশানো মুগ্ধতা। বাহ, আমার রাগী ম্যাডামকে শাড়িতে দেখলে মানুষ হার্ট অ্যাটাক খেয়ে ফেলবে। বাজে কথা বলবে না। আমি শুধু তোমার জ্বালাতন থেকে বাঁচতে পড়ে এসেছি। কোনো বাড়াবাড়ি করবে না, বুঝলে? আবির ধীরে ধীরে উঠে দাঁড়ায়, কোনো সতর্কতা ছাড়াই তিশার দিকে এগিয়ে গিয়ে এক মুহূর্তে তাকে কোলে তুলে নেয়। আবির, আবির তুমি কি করছো? আমাকে নামাও, শুনছো? তুমি কথা দিয়েছিলে আমার মতো থাকতে দিবে আমাকে, এখন আবার এই নাটক কেন? চুপ করে থাকুন ম্যাডাম, একটা কথা মনে রাখবেন, একদম কিছু না করলে মানুষ তো আমাকে পুরুষ না বলে কাপুরুষ বলবে। স্বামী হয়ে কিছুই না করলে মানায়? তোমার মাথা ঠিক আছে? আমাকে নামাও, আমি তোমাকে ছাড়বো না। তোমাকে আমি কথা শেষ হওয়ার আগেই আবির তাকে আস্তে করে বিছানায় শুইয়ে দেয়। তিশার শাড়ির আঁচল ছড়িয়ে পড়ে, সে তড়িঘড়ি করে সেটা ঠিক করতে যায়, কিন্তু আবির তার হাতে হাত রেখে থামিয়ে দেয়। একটু ভয় পাবেন না, আমি আছি এবং আপনি এখন আমার স্ত্রী, এটা ভুলবেন না। তিশা রাগ আর লজ্জায় নিঃশ্বাস নিতে ভুলে যায়। ওই মুহূর্তে আবির তার দিকে ঝুঁকে গলায় মুখ ডুবিয়ে একটি নরম কিস দেয়। তিশা হঠাৎ নিঃশ্বাস আটকে ফেলে। আবিরের স্পর্শে শীততারা বেয়ে কাঁপুনি নেমে যায়। সে বুঝতে পারছে না এটা রাগ নাকি অন্য কিছু। তিশা চোখ বন্ধ করে ফেলেছিল অজান্তে। আবির তার ঠোঁটের দিকে এগিয়ে গেল, ঠোঁটে আস্তে করে স্পর্শ করে তিশা সেকেন্ড দুয়েক পুরো জমে থাকে, তারপর হঠাৎ শক্ত ধাক্কা দিয়ে আবিরকে সরিয়ে দেয়। নো আবির, স্টপ। এইভাবে আমার সাথে আচরণ করবে না। আমি তোমার ম্যাডাম, আমি তোমাকে কখনোই অনুমতি দেইনি। আবির পেছনে সরে দেয়, কিন্তু তার চোখে যেন এক ফোঁটা অপরাধ বোধ নেই, বরং শান্ত, অবিচল। আপনি আমার ম্যাডাম ঠিক, কিন্তু আপনি আমার বউ, এটাও ঠিক। আপনার রাগ আমি মাথায় নিলাম, কিন্তু আপনার থেকে দূরে থাকতে পারবো না। আমি তোমাকে ঘৃণা করি আবির, সবকিছু জোর করে করছো তুমি। আমি এই বিয়ে মানি না বলেছি। রেগে থাকুন যত ইচ্ছে, কিন্তু আমার কাছ থেকে দূরে যাবেন না। আপনি চাইলেও যেতে পারবেন না, আমি আপনাকে কখনোই একা যেতে দেব না। তিশা মুখ ঘুরিয়ে নেয়। আবির তার দিকে আর এগোয় না, শুধু তাকিয়ে থাকে সেই রাগী ভাঙ্গা লজ্জায় কাঁপা মেয়েটার দিকে।
যে এখনো তার স্ত্রী, কিন্তু সেটা মানতে ভয় পাচ্ছে। তিশা বিছানা থেকে আবার ঝটকা মেরে উঠে দাঁড়ায়। তার মুখ লাল, চোখ রাগে উস্কে উঠছে। শাড়িটা ঠিকঠাক গোছানোর সময় নেই। সরাসরি দরজার দিকে এগিয়ে যায়। আমি এখানে 1 মিনিটও থাকবো না। এই বিয়ের নাটক আমার সহ্য হবে না। আমি এখনই বের হয়ে যাব। সে দরজার হাতল ধরতেই আবির পেছন থেকে তার হাত চেপে ধরে। তিশা ঘুরে দাঁড়ানোর আগে আবির তাকে কোলে তুলে নেয়, আর আগে চেয়েও আরো দৃঢ়ভাবে। আবির, তুমি আমাকে নামাও। তুমি কি পাগল হয়ে গেছো? আমি যেতে চাই। যেতে দেবে না হলে আমি। আবির একটুও না শুনে হাঁটতে থাকে। তার দৃষ্টি তিশার চোখে নাই, বরং তার ঠোঁটে, তার রাগে আর দুলতে থাকা চুলে। চুপ করে থাকুন। এখন বাইরে গেলে সবাই দেখবে আপনার হাত, আপনার সাজ, আপনার চালচলন। আর আমি চাই না কেউ আপনাকে এই অবস্থায় দেখুক। দেখুক, দেখলে কি হবে? আমার কিছুই যায় আসে না। তুমি কে আমাকে আটকানোর? আবির তিশাকে কোলে নিয়ে বিছানার কাছে আসে। এক মুহূর্তে তাকে বেডে শুইয়ে দেয়, কিন্তু এবার কোমর আর হাত দিয়ে শক্ত করে আটকে রাখে। যায় আসে না আপনার, ঠিক আছে, কিন্তু আমার আছে। আমার মান সম্মান আছে। আমার স্ত্রী বাইরে এভাবে বেরিয়ে যাবে, এটা আমি মেনে নিতে পারবো না। আমি তোমাকে মানবো না, শুনছো? তোমাকে মানা আমার পক্ষে সম্ভব না। মানতে হবে, কারণ আমি কখনোই আপনাকে ছাড়বো না। তিশা কিছু বলার আগে আবির নিচু হয়ে গলায় মুখ ডুবিয়ে দেয়। গলার হাড় বরাবর আবিরের ঠোঁট ছুঁতেই তিশা কেঁপে ওঠে। রাগে নাকি অন্য কিছুর উত্তাপে সে নিজেই বোঝে না। এভাবেই থাকুন, রাগ দেখাবেন না, না হলে আজকের রাত আপনারই জন্য কষ্টের রাত হবে। কি কি বলছো তুমি? আবির তার গলার কাছে আবার ধীরে কিস করে, তারপর মুখ তুলে ঠোঁটের কাছে এসে থামে। ছোঁয়ার মতো আবার ছুঁয় না। আপনি তো জানেন কষ্টের রাত খুব দীর্ঘ হয়, আর আমি আপনাকে কষ্টে দেখতে চাই না ম্যাডাম বউ। তিশা গলা শুকিয়ে যায়। সে ধাক্কা দেয়, লড়াই করে, গালাগাল করে, কিন্তু আবির হাসে, তার হাত ধরে রাখে, শান্ত স্বরে বলে, আপনি যতই রাগ করুন, আমি আপনাকে ছাড়বো না, আজ না কাল না, কখনোই না। আবির কথা না বাড়িয়ে তিশার থরথর কাঁপা ঠোঁটের উপর নিজের ঠোঁট রেখে দিল, মোলায়েম ধীরে। কিন্তু তিশার কাঁপুনি থামানোর ক্ষমতা নেই সেই স্পর্শে। তিশা প্রথমে শক্ত হয়ে রইল, তারপর হঠাৎ নিঃশ্বাস কেঁপে ওঠে। আবিরের ঠোঁট তার ঠোঁটে আরো একটু গভীরভাবে মিশে যায়। এভাবে কয়েক মিনিট কাটে। তিশার হাতের শক্তি কমে এলো। হঠাৎই সে মুখ ঘুরিয়ে ফেলে, আর ঠিক পরের মুহূর্তেই তার চোখ বেয়ে টপ করে পানি নেমে আসে। আবির, দূরে যাও। আমার ভালো লাগছে না, অসহ্য লাগছে। দয়া করে সরো। কাঁদছেন কেন? ব্যথা তো দেই নাই আপনাকে। আমি আর পারছি না এভাবে, এত কাছে ভালো লাগছে না বলছি, ছাড়ো আমাকে। আবির ধীরে তার চিবুক তুলে ধরে, চোখে চোখ রাখে। তার গলায় এক ধরনের অদ্ভুত আবেগ, নরম কিন্তু জেদি। আমি দূরে গেলে আপনি তো আরো দূরে চলে যাবেন। তার থেকে কাছে থাকার অভ্যাস করে নিন তৃষা। এই সম্পর্ক এড়াতে গেলে কষ্ট আপনারই হবে। তিশা আর কিছু বলতে পারে না, কান্নায় গলা আটকে যায়। সে মুখ হাত দিয়ে ঢাকতে যায়, কিন্তু আবির হাত সরিয়ে তাকে নিজের বুকে টেনে নেয়। আবির শক্ত করে তাকে জড়িয়ে ধরে, যেন জানে তিশা একটু ফাঁক পেলেই পালাবে। চুপ, একটু কথা বলবেন না। আপনি এখন শুধু আমার কাছে থাকুন, আর বাকি সব আমি সামলে নেব। তিশার গলায় হাড়ে মুখ ডুবিয়ে আবার আবির ধীরে ধীরে কিস করে। তিশা চোখ বন্ধ করে শুধু নিঃশ্বাস আটকে রাখে। সে রাগে কাঁপছে, লজ্জায় কাঁপছে, আর নিজের উপরেই বিরক্ত। আবির তার কানে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে, ঘুমান এখন। আর একটু সময় জেগে থাকলে আমি কন্ট্রোলের বাইরে চলে যাব। তখন আমাকে আটকাতে পারবেন না ম্যাডাম বউ। তিশা পুরো শরীর কেঁপে ওঠে, মুখ লাল হয়ে যায়। সে রাগে লজ্জায় দু চোখ শক্ত করে বন্ধ করে নেয়। তুমি তুমি চুপ করো, আমি ঘুমাচ্ছি। আমাকে আর কিছু বলবে না। ঠিক আছে, রাগ করে ঘুমান। আমি এখানেই থাকছি, আপনাকে 1 সেকেন্ডও ছেড়ে যাব না। ঘরটা অল্প আলোয় ডুবে যায়। তিশার নিঃশ্বাস ধীরে ধীরে নরম হয়, আর আবির তার বুকে মুখ গুজে সেই রাগী জেদি ম্যাডাম বউকে শক্ত করে জড়িয়ে ধরে রাখতে থাকে, যেন চালে সে ভেঙে যাবে। সকালের প্রথম আলোটা ঘরের জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়েছে। তিশার চোখ হঠাৎই কেঁপে উঠল। কয়েক সেকেন্ড পরই তার বুঝতে বেশি সময় লাগলো না, আবির তাকে শক্ত করে বুকে জড়িয়ে আছে। তিশা চমকে ওঠে, সাথে সাথে এক ধাক্কায় আবিরকে সরিয়ে দিল। কি হলো? ঘুমের মধ্যে আবার কার সঙ্গে যুদ্ধ করতে গেলেন? যুদ্ধ না, রাতে তোমার অত্যাচার সহ্য করেছি, এখন আর না। রাতে অত্যাচার করলাম?
আমি আবার কি করলাম? তৃষা মুখ ঘুরিয়ে টুপ করে আবির স্মিত হেসে সামনে এসে দাঁড়ালো। চুমু ছাড়া তো কিছুই করি নাই, তাই এত রাগ? তাহলে তো বাসরটা সেরে ফেলা উচিত ছিল। আচ্ছা এখন আসেন, বাসরটা সেরে ফেলি। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে রুম থেকে বের করে দেব। রাগলে আপনাকে আরো সুন্দর লাগে জানেন। আবির, দরজা খুলো, অনেক বেলা হয়ে গেছে। তৃষা তড়ক করে দরজা খুলে দিল, মুখে তখনও রাগের ছাপ। ভাবি ঢুকেই হেসে বলেন, আবির এই যে ঘুম ভাঙছে না দেখলাম, কেমন আছো? জি ভাবি, ভালো আছি। ভাবি, ম্যাডাম খুব সকাল সকাল উঠছে, মানে আমি না জাগালে উঠতেই চাইছিল না। আর একটা কথা বললে আবির ঠোঁটে চাপা হাসি চেপে রাখলো। ভাবির সামনে কিছু না বলে ভাবি দুজনকে দেখে মিষ্টি হেসে বলেন, আমি নিচের নাস্তা রেডি করছি, তোমরা তাড়াতাড়ি আসো। আর তৃষা, তোমাকে পরে কিছু কথা বলবো। তৃষা মাথা নেড়ে হ্যাঁ বলল। ভাবি চলে যেতে দরজাটা বন্ধ হওয়ার শব্দ হলো, আর তখনই আবির পিছন থেকে ফিস ফিস করে বলল, রাতে এত ভয় দেখালে সকালেই রাগ শেষ হয়ে গেছে নাকি? কথা বলো না, একদম না। আপনি যত বলবেন কথা না বলতে, আমি ততই কথা বলবো, কারণ রাগী বউকে খুশি করা স্বামীর দায়িত্ব। তৃষা মুখ ঘুরিয়ে বেরিয়ে গেল। আবির তার পেছনে তাকিয়ে আবারও হাসলো। এই রাত এভাবে সকাল শুরু হওয়া, ঠিক এভাবেই তৃষাকে সে ভালোবাসে। ফ্রেশ হয়ে তৃষা নিচে নামতে রান্নাঘরের দিক থেকে গুঞ্জন ভেসে এলো। আবির তখনও নামেনি। তৃষা একা একাই ডাইনিং এর দিকে এগিয়ে গেল। টেবিলের পাশে বসে থাকা দাদি তাকে দেখি চোখ বড় বড় করে বলেন, আরে না বউ, এই তো এলি। কিন্তু শুন, গোসল করিস নাই কেন রে? বর কি আদর করে নাই নাকি? তৃষার মুখ লাল হতে হতে প্রায় পাংশুটে রং হয়ে গেল। মনে হলো এখনই মাটির নিচে ঢুকে পড়ে। দাদি তেমন কিছু না, আমি মানে তেমন কিছু না মানে? স্বামীর আদর না পেলে আবার বউ হওয়া হলো নাকি? সাবধানে বলছি, স্বামীর আদর নিবি বেশি করে, প্রতিদিন যেন চুল ভেজা দেখি। এই কথাই তৃষার লজ্জা আর রাগ মিলেমিশে চোখ দিয়ে আগুন বের হওয়ার উপক্রম। সে তাড়াতাড়ি উঠে গিয়ে সোফার দূরে গিয়ে বসলো। ঠিক তখনই আবির নেমে এলো। তৃষাকে দেখে একদম সামনে এসে দাঁড়ালো। এই মুখ লাল কেন? জ্বর আসছে নাকি? জ্বর তোমার হবে, তুমি বজ্জাত, আর তোমার দাদিও বুড়ি বজ্জাত, উল্টো পাল্টা কথা বলে। কেন দাদি, কি বলছে? আমার চুল ভেজা নাই কেন? দাদি তো সত্যি মজা করে বলেছে, আপনি এত লজ্জা পাবেন ভাবিনি। তৃষা চুপ করে অন্যদিকে মুখ ফেরালো। আরো রেগে থাকা দেখতে ঠিক তখনই আবিরের মা খাবার পরিবেশন করতে এলেন। এসো মা তৃষা, নাস্তা খাও, তোমার জন্য গরম করে রেখেছি। তৃষা চুপচাপ চেয়ারে বসলো। কিছু না বলে ধীরে ধীরে খাবার মুখে নিচ্ছিল, কিন্তু মনে মনে ঝড় চলছে। এই পরিবারটা সবাই এক নম্বরের বজ্জাত, সবাই মিলে আমাকে পাগল করবে। রাগ কমেছে না আরো বাড়াই? চুপ থাকো, না হলে কিছু একটা ভেঙে ফেলবো। নাস্তা শেষ করে তৃষা উঠল। বুকের ভেতর আগুন জ্বলছে এখনো। এবার সে সোজা এগিয়ে গেল আবিরের বাবা মায়ের কাছে। আঙ্কেল, একটা কথা বলবো? হ্যাঁ মা, বলো কি হয়েছে? তৃষা কথা গুছিয়ে বলতে পারছিল না। চোখে দুঃখ, রাগ আর অপমান সব মিলে মিশে এক অস্থিরতা। বাবা তো আমাকে একবারও বলেনি আবিরের সাথে আমার বিয়ে ঠিক করেছে। আর আপনিও তো বলেননি, সবাই জানতো শুধু আমি ছাড়া। এটা কি ঠিক হলো আঙ্কেল? দেখো মা তৃষা, তোমার বাবা বারণ করেছিলেন তোমাকে কিছু বলতে। তিনি বললেন তৃষা যেন রাগ না করে, না আপত্তি করে। তোমার বাবা আমার এতদিনের বন্ধু, তার কথা আমি ফেলতে পারি? তার উপর আবির তো তোমার ছাত্র। যদি তুমি রাজি না হতে, যদি অস্বস্তি পাও, তাই আগেই বলতে চাইনি। ঠিক করেননি আঙ্কেল, আমার মতামত তো একবারও নিলেন না। আবির আপনার ছেলে ঠিক আছে, সে খারাপ নয়, কিন্তু তাই বলে জুনিয়র ছেলেকে বিয়ে করলে সমাজ কি বলবে? মানুষ তো মুখে কিছু রাখেনি, সবাই খারাপ ভাববে। এতক্ষণ চুপ করে থাকা আবিরের মা এগিয়ে এলেন। তার চোখে ছিল মায়া আর বুঝদারিত্ব। তুমি এত চিন্তা করো না মা, এই সমাজের কথা ভাবলে সংসার করা যায় না। তার উপর আমরা সবাই সবাইকে আগে থেকেই চিনি। তোমার বাবাকে, তোমাকে, তোমাদের পরিবারকে তোমার মেনে নিতে সময় লাগবে, কিন্তু একদিন তুমি বুঝবে আবির তোমার জন্যই ঠিক পছন্দ। তৃষা নিঃশ্বাস ছাড়ল। মনে হচ্ছিল যেন সবাই তাকে ঘিরে ফেলেছে। রাগ, লজ্জা, অপমান, অজানা ভবিষ্যতের ভয় সব মিলিয়ে সে এক অদ্ভুত অনুভূতির মধ্যে দাঁড়িয়ে। তৃষা কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে আবির এসে দাঁড়ালো। এত চিন্তা বন্ধ করেন ম্যাডাম, আপনি আমাকে মানবেনই, কারণ আপনার জুনিয়র ছেলে আপনাকে সারা জীবন
সামলাতে রাজি আছে। তোমার সাথে কথা বলছি না আমি। কিন্তু আমি তো আপনার সাথেই কথা বলছি, স্ত্রী মশাই। তৃষার আগে দাঁত চেপে ফেলল। আবিরের মা বাবা হেসে ফেললেন মৃদু করে। মনে মনে তৃষা ভাবল, এই জেদি ছেলেটা আমার জীবনটা কেমন যেন ওলট পালট করে দিচ্ছে। রাগে কষ্টে অপমানে তৃষা সিঁড়ি ভেঙে উপরে উঠে নিজের রুমে ঢুকে দরজা চাপল। চেয়ারে বসতেই চোখ ভিজে উঠল। সবকিছু যেন এক মুহূর্তে তার উপর ভেঙে পড়েছে। নিজের মনে বিড়বিড় করে বলল, বাবা আবিরের সাথে আমার বিয়ে দিল কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর কি মানুষ ছিল না? ছেলের অভাব পড়লো, আমার স্টুডেন্টকেই বিয়ে। এটা কিভাবে মেনে নিব আমি? তৃষা দুই হাত মুখে দিয়ে ফুপিয়ে উঠতে যাচ্ছিল। ঠিক তখনই দরজা ধীরে ধীরে খুলে গেল। পেছন থেকে দুই শক্ত হাত তাকে জড়িয়ে ধরল। তৃষা চমকে ওঠে। আবির ছাড়ো আমাকে, এভাবে ধরে আছো কেন? এত ভাবনার কি আছে ম্যাডাম? বিয়ে হয়েছে, এখন খুশি মনে সংসার করুন। রাজ্যের দুশ্চিন্তা নিয়ে বসে থাকার দরকার নাই। ছাড়ো, আমি তোমার সাথে কথা বলছি না। এভাবে জোরাজুরি করো কেন? বউকে না জড়িয়ে ধরলে শান্তি লাগে না, আর আপনি তো বলে কিছুই করেন না, তাই জোরেই করতে হয়। আবির আরেকবার এভাবে ধরবে তো আমি সত্যিই রেগে যাব। আবির আরো কাছে টেনে নিয়ে ধীর গলায় বলল, আপনি রাগলে আমি আরো কাছে আসি, কারণ রাগলে আপনাকে আরো সুন্দর লাগে ম্যাডাম। সরি স্ত্রী মশাই। তৃষা তার চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল। মনে হচ্ছে এই ছেলেটার যে দুষ্টামি আর জোর করে জড়িয়ে ধরা, সব মিলিয়ে সে যেন দম নেওয়ার সুযোগই পাচ্ছে না। কিন্তু আবিরের দুই হাত তার কোমর জড়িয়ে আছে শক্তভাবে, যেন সে ছাড়া দেবে না কখনোই। দরজার বাইরে থেকে তখন কারোর পায়ের শব্দ শোনা গেল। ভিতরে যেন আরেকটা ঝামেলা শুরু। তৃষা এখনো আবিরের বাহুবন্ধনে আটকে, তার বুক ধরফর করছে, মুখে গরম লাল আভা। হঠাৎ খটাস দাদি দাঁড়িয়ে, চোখ বড় বড়। আরে বাবা, আদর সোহাগ চলছে দেখি এখানে। তৃষা যেন হার্ট অ্যাটাকই করতে যাচ্ছিল, লাফ দিয়ে সরে যেতে চাইল, কিন্তু আবির তার কোমর আরো শক্ত করে চেপে ধরল। ছাড়ো, দাদি এসেছে। আবির ছাড়ো বলছি। আবির একদম চাল না, বরং দাদির দিকে তাকিয়ে মুখ বাঁকালো। বুড়ি, তোমার সহ্য হচ্ছে না নাকি? বউকে একটু আদর করছি দেখেই ব্যাগরা দিতে চলে এলে। তোমার জামাই তো জীবনেও আদর করে নাই। এই ছেলেটা পাগল। দাদিকে কি সব বলে? হ, আমার জামাই আদর না করলে তোর বাপ পয়দা হলো কই থেকে? আমার স্বামীর আদরেই তো তোর বাপ হইছে রে। এত আজাইরা কথা বলিস না। তৃষার লজ্জায় কান গরম, মুখ লাল হয়ে গেছে। মনে হচ্ছে মাটির নিচে ঢুকে যায়। হায় আল্লাহ, এই পরিবার থেকে বাঁচবো কিভাবে? আবির তবু তৃষাকে ছাড়লো না, বরং আরো কাছে টেনে নিয়ে দুষ্টু হাসলো। দাদি আবার বলল, ঠিকঠাক আদর করো। বউ কই পালাইবো? আমি আসছি, তোমরা চালিয়ে যাও। এ কথা বলে দাদি খিলখিল করে হেসে চলে গেল। দরজা বন্ধ হতে তৃষা আবিরের বুকে মুষ্টিঘাত করলো। আবির তুমি পাগল নাকি? এভাবে দাদির সামনে জড়িয়ে ধরো। কোথায় তোমার লজ্জা? লজ্জা তো আপনিই নিয়ে গেছেন, আমার কিছুই হয়নি। তারপর ধীরে ধীরে দরজার দিকে গিয়ে টুক করে লক করে দিল। ঘুরে তৃষা দিকে আসতে তৃষা পেছনে হাঁটতে লাগলো। কি করছো তুমি? এত কাছে এসো না। কিছুই করছি না ম্যাডাম, রুমে বউ আছে তাই দরজা আটকে দিলাম। এটা খুব স্বাভাবিক ব্যাপার। দরজা কেন আটকালে? আমি কিন্তু আবির তৃষার ঠিক সামনে এসে দাঁড়ালো। এক হাত দেওয়ালে রেখে তাকে কোণঠাসা করে দিল। কারণ বাইরে সবাই ব্যাগরা দেয়, আর আমি বউয়ের সাথে একটু পারিবারিক শান্তি চাই। তৃষা পেছনে সরতে সরতে দেওয়ালে আটকে গেল। আবির ধীরে ধীরে এগিয়ে এসে দুহাত দিয়ে তাকে ঘিরে ফেলল। তারপর হঠাৎই কোমর শক্ত করে জড়িয়ে নিল। চিৎকার করবো। আবির সাবধান। করুন, চিৎকার করুন ইচ্ছে মতো। বাইরে সবাই ভাববে স্বামীর অতিরিক্ত আদর সইতে না পেরে নতুন বউ চিৎকার করছে, কেউই আসবে না। তৃষা বাকরুদ্ধ। এভাবে নির্লজ্জভাবে কথা বলতে পারে কেবল এই ছেলেটাই। তৃষা আর কিছু বলার আগেই আবির মুখ ঝুঁকিয়ে তার ঠোঁটে কিস করতে লাগলো। তৃষা দুহাতে আবিরকে ঠেলতে চাইল, কিন্তু আবির একটুও নড়ল না, বরং আরো গভীরভাবে তাকে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। কিছুক্ষণ পর নিজেই সরে গিয়ে তৃষার কানে ফিস ফিস করে বলল, কলেজ যাবেন না নাকি আজ? এভাবেই থাকলে তো যেতেই পারবেন না। সবাই জানলে কি করব? কলেজে মুখ দেখাবো কিভাবে? তুমি আমি এই সম্পর্ক জানলে সমাজ কি বলবে ভেবেছো? আমি কি এতই খারাপ? আমার পরিচয় দেওয়া যায় না? আপনার স্বামী বলেই বলছি, যদি আপনার লজ্জা লাগে আমার সাথে পরিচয় দিতে, তাহলে সেটা আমায় কষ্ট দেয় তৃষা। খারাপের কথা বলছি না। তুমি আমার ছাত্র। এটা সবচেয়ে খারাপ।
একজন শিক্ষক নিজের জুনিয়র ছেলেকে বিয়ে করেছে, মানুষ কি বলবে জানো তুমি? মানুষ কি বলবে সেটা নিয়ে আমার এক ফোঁটা চিন্তা নেই। আমি শুধু ভাবি আমার বউ কি ভাবছে। আর বউ যত বলুক আমি কিন্তু কখনো ছাড়ছি না। ছাত্র ছিলাম, এখন আপনার স্বামী। রাগ কমলে বলবেন আমি চা বানিয়ে আনি আপনার জন্য। সকালে রাগী বউকে না খুশি করলে দিনটাই খারাপ যায়। তিশার বুকের ভিতর ধরফর করতে লাগলো। রাগ বেশি নাকি অদ্ভুত এক কম্পন কাজ করছে। সকালে নরম রোদটা পর্দা ঠেলে ঘরে ঢুকতেই তিশা আয়নার সামনে শেষবারের মতো অন্যায় হাত বুলিয়ে দাঁড়িয়ে রইল। পাশে দাঁড়িয়ে আবির গম্ভীর মুখে ওর দিকে তাকিয়ে তিশা এক নিঃশ্বাসে বলল, শোনো, ভার্সিটিতে কেউ যেন না জানে তুমি আমার স্বামী। আমি চাই না সবাই আমাকে নিয়ে ছিছি করুক, আমার ইমেজ নষ্ট হোক, সেটা আমি কোনোভাবেই চাই না। আপনি যদি না চান আমি কাউকে কিছুই বলবো না। তবে আমার কোনো কিন্তু নিয়ে কথা বলবে না, আগেই বলে দিলাম। আমার নিয়ম মানবে, বুঝেছো? ঠিক আছে ম্যাডাম, যা খুশি করেন। কিন্তু একটা কথা, আপনার আশেপাশে যদি কোনো ছেলে ঘুরঘুর করে তখন কিন্তু আমি খারাপ কিছু করব। সাবধানে থাকবেন। ডায়লগ বন্ধ করো, আমি বের হচ্ছি। চলেন আমি পৌঁছে দেই। সকাল সকাল বাসে উঠবেন কেন? তোমার সাথে গেলে মানুষ সন্দেহ করবে, আমি চাই না কেউ আমাকে কিছু বলুক। মানুষের মুখ বন্ধ রাখা যায় না, তোমার সাথে দেখলে ভাববে আমি। কথাটা শেষ করলো না, গলায় আটকে গেল। আবির কেমন কষ্টের হাসি হেসে বলল, ঠিক আছে, আপনি যা চান তাই হোক। তিশা মুখ ঘুরিয়ে দরজার দিকে হাঁটলো। বের হওয়ার আগে একবারও পিছন ফিরে তাকালো না। দরজা বন্ধ হওয়ার শব্দটা অদ্ভুত শূন্যতা রেখে গেল। আবির কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে রইল, তারপর দরজা ঠেলে বাইরে বেরিয়ে গেল। আলাদা পথে, কিন্তু চোখে একই জেদ। তৃষা আমার স্ত্রী, তাকে কেউ কিছু বলবে না। কেউ কাছে এলে সহ্য করব না। তিশা গেট দিয়ে ঢুকতেই দুজন জুনিয়র তাকে দেখে সালাম দিল। সবার সামনে সে কঠোর ঠান্ডা করা, অথচ বুকের ভেতর আজ ভয় আর লজ্জা একসাথে ঘুরছে। আবির যদি কোথাও সামনে পড়ে যায়। ক্যাম্পাসের কোনায় দাঁড়িয়ে থাকা আবির ফোনে কথা বলার ভান করছিল, চোখ কিন্তু তিশার দিকে আটকে। তিশা দেখা মাত্রই বিরক্ত হয়ে তাকালো, মুখে স্পষ্ট আদেশের সুর। এটা কি করছে ছেলেটা, আমার পিছু নেবে না তো? ক্যান্টিনে ঢুকতে ঢুকতে তিশা এক নজর দেখলো আবিরের চেহারাটা আজ অদ্ভুত সিরিয়াস, যেন কিছুই না বলে সবকিছুই বলছে। তোমার নিয়ম মানছি ঠিকই, কিন্তু তোমাকে নজরে রাখাটা আমার অধিকার। তিশা ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে পানির বোতল খুলতেই দুই স্যার পাশ দিয়ে যেতে যেতে বলল, ম্যাম আজ খুব সুন্দর লাগছে আপনাকে। তিশার বিরক্ত মুখে হালকা হাসি দিল। সৌজন্য রক্ষা করতে বাধ্য আর একটু দূরে দাঁড়িয়ে থাকা আবিরের মুঠি শক্ত হয়ে উঠল, চোখে জল, ঠোঁট চেপে ধরল। সে মনে মনে বলল, এইসব কথাই আমার খারাপ লাগার কারণ। আর আপনি বলেন আমি নাকি ওভার রিয়্যাক্ট করি। তিশা হঠাৎ আবিরকে দেখে ফেল। 2 সেকেন্ড চোখে চোখ, তারপর দ্রুত মুখ ঘুরিয়ে চলে গেল। আবির নিচু গলায় ফিসফিস করল, আপনাকে নিয়ে ভাবার অধিকার কি আমার নেই? আপনি আমার স্ত্রী, সেটা গোপন থাকলেও অনুভূতি তো গোপন থাকে না। ভার্সিটি শেষে তিশা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে। হঠাৎ পিছনে পরিচিত কণ্ঠ, চলুন বাড়ি যাই, আজকে আমি নিয়ে যাব। একা দাঁড়িয়ে থাকা নিরাপদ না। আমি তো বলেছি না তোমার সাথে গেলে লোকজন। আবির এগিয়ে এসে থেমে গেল ঠিক এক হাত দূরে, চোখে নরম কিন্তু ধারালো চাহনি। তারা কি ভাববে সেটা আমি চিন্তা করি না, কিন্তু আপনাকে একা দাঁড় করিয়ে রাখার মতো মানুষ আমি না। আপনি আমার ইজ্জত, আমার দায়িত্ব। তিশা ভীষণ বিরক্ত মুখে তাকালো, কিন্তু বুকের ভেতরে অদ্ভুত কাঁপুনি আর লুকাতে পারল না। অবশেষে ধীরে বলল, তুমি আগে যাও, আমি 10 মিনিট পরে আসব, কেউ যেন সন্দেহ না করে। ঠিক আছে, কিন্তু প্লিজ নিজের খেয়াল রাখবেন। তিশা কিছু বলল না। আবির রাস্তা পার হয়ে চলে গেল। তিশা চুপচাপ দাঁড়িয়ে তাকে দেখতে যেতে দেখলো। গলা শুকিয়ে এলো। এই ছেলেটা কেন এমন করে, কেন এত করে আমার দিকে তাকায়? না, আমি তৃষা সিনিয়র ম্যাডাম, ওর পরিচয় গোপন থাকবে, কখনো প্রকাশ হবে না। দুপুরের দিকে বাসায় ফিরে আবির ব্যাগটা সোফায় ছুটে রেখে সোজা বারান্দায় গিয়ে দাঁড়ালো। ঢাকার হালকা ঠান্ডা বাতাসে তার মাথা কিছুটা ঠান্ডা করলেও মনটা অস্থির। মোবাইল বের করে কল দিল তিশার বাবাকে। 2 বার বেজে কলটা রিসিভ হতেই অপর প্রান্ত থেকে ভরাট গলা, হ্যালো আবির, সব ঠিক তো? জি আঙ্কেল, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। আপনি যে কথা বলেছেন আমি সেটা কখনো জানতে দেব না। তৃষা জানতে পারলে রেগে আগুন হয়ে যেত। তুই বুঝিস তো আবির, তৃষা এই বিয়েটা মেনে নেয়নি। সে জানলে তোকে তো মানবেই না, সাথে আমাকেও ভুল বুঝবে। আপনি যাই বলেন আঙ্কেল,
আমি পাশে আছি। আপনার যা যা দরকার আপনি করুন। তৃষা যত রাগী হোক, আমার দায়িত্ব আমি এড়াবো না। তুই ভালো ছেলে আবির, আমার মেয়ের মাথা গরম কিন্তু মনটা ভালো। একদিন বুঝবে তোকে, সময় দে শুধু। আবি কিছু বলতে গেল, ঠিক তখনই বারান্দার পর্দাটা এক ঝটকায় সরে গেল। তিশা চুল একটু এলোমেলো, মুখে ক্লান্তি কিন্তু চোখের সন্দেহ তীব্র চাপ। কার সাথে কথা বলছো? আবি চমকে উঠে ফোনটা দ্রুত কানের নিচে নামিয়ে ফেল, মুখটা স্বাভাবিক করার চেষ্টা করলো। না মানে এক বন্ধু, কিছু কাজের কথা ছিল। বন্ধু এই সময়? আর তুমি কথা ঘুরিয়ে অন্য কথা বলতে পারো। না না, ঘোরাচ্ছি না, সত্যি কথা। আপনাকে দেখেই ফোন কেটে দিলাম। আপনার সাথে কথা বলা আমার কাছে বেশি জরুরি। সত্যি নাকি আমার কাছে লুকানোর মতো কিছু আছে? আপনি যদি বুঝতেন, আমি আপনাকে নিয়ে কোনোদিন খেলিনি, কিন্তু সব কথা বলা যায় না এখনই, সময় হলে নিজেই বলবো। ঠিক আছে, তবে মনে রেখো আমার সঙ্গে মিথ্যা বললে সহ্য করব না। আপনার রাগই তো আমার ভয় আর ভালোবাসা দুটোই, ম্যাডাম। তিশার কথাই কিছুটা অস্থির হয়ে দ্রুত ঘরের ভেতর চলে গেল। দরজাটা ধীরে বন্ধ হয়ে গেল। তার পেছনে আবির বারান্দায় দাঁড়িয়ে ফিসফিস করে বলল, আল্লাহ, আর একটু হলেই বিপদে পড়ে যেতাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই যার যার রুমে গেছে। তিশা রুমে ঢুকেই পর্দা সরিয়ে দাঁড়ালো। মাথায় হাজার চিন্তা, আবিরের আচরণ, কথাগুলো আর বিকেলের ফোন কল নিয়ে সন্দেহ। তবে সে কিছুই দেখলো না, চুপচাপ ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে লাগলো। ঠিক তখনই আবির দরজা টেনে বন্ধ করে ধীরে ধীরে রুমে ঢুকলো। চোখে কেমন এক চিমটি রাগ, এক চিমটি অভিমান। ম্যাডাম, দুপুরে আপনাকে দেখি দুইজন স্যারের সাথে বেশ হেসে হেসে কথা বলছেন। খুব আনন্দ হচ্ছিল নাকি? তো কি হয়েছে? তার আমার কলিগ, তাদের সাথে কথা বললে কি সমস্যা? সমস্যা তো নেই, কিন্তু আমি বারণ করেছিলাম ছেলে মানুষের সাথে বেশি কথা না বলতে। শোনো, ওনারা আমার কলিগ, কাজের জায়গা, কথা বলতেই হবে। তুমি বারণ করলে তাতে কি হবে? আমার কাজে তুমি হস্তক্ষেপ করতে পারো না, এবং আমার কিছুই যায় আসে না তুমি কি বললে। আবি ধীর পায়ে এগিয়ে এলো, চোখে সেই একই পুরনো আধা রাগ আধা ভালোবাসার চাহনি। সত্যি যায় আসে না? হ্যাঁ, অবশ্যই যায় আসে না। আবির আর এক ধাপ কাছে গেল। তিশা পিছু হটল, পদ্মার কাছাকাছি এসে দাঁড়ালো। হঠাৎ শ্বাস আটকে গেল তার, কারণ আবিরের চোখের দৃষ্টি পুরোপুরি বদলে গেছে। মিষ্টি রাগ, দুষ্টু হুমকি আর নেশাক্ত চাহনি। আপনি জানেন তো, সব সময় এভাবে বিহেভ করা যাবে না। মেজাজ গরম হলে আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। আবির দূরে থাকো, ঝামেলা করো না। আবির হাত বাড়িয়ে তার কোমর ধরে একটানে কাছে টেনে নিল, চোখ নামিয়ে ফিসফিস করলো, আপনার মেজাজ ঠান্ডা করার জন্য আমি আছি। যত খুশি গরম করেন, চিৎকার করেন, আমার কিছুই যায় আসে না। বউকে সামলাতে আমার সমস্যা লাগে না। তিশা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ধারণাটাই এমন, যেন কেউ শক্ত দেওয়ালে চেপে ধরেছে তাকে। তার ঠোঁট কাঁপলো। আবির দূরে থাকো, ঝামেলা করো না। আবির ছাড়ো। আবির মাথা নামিয়ে তার গলায় নরম করে মুখ ডুবিয়ে দিল। একটা গভীর শ্বাস নিল, যেন তিশার গায়ের গন্ধে শান্তি খুঁজে পেল। তারপর ধীরে ধীরে তার ঠোঁটে কিস করলো। একটা না, অনেকক্ষণ। তিশা জোরে ধাক্কা দেওয়ার কথা ভাবছিল, কিন্তু ধাক্কা দিতে পারল না। শরীর শক্ত হয়ে গেল, হাত কাঁপলো, চোখের পাপড়ি নামতে না নামতেই আবির আবার বলল, এভাবেই থাকুন, যত রাগ করেন করুন, আমি সামলাতে পারবো। আপনি শুধু দূরে যাবেন না আমার থেকে। রুমটা ধীর আলোয় ভরে আছে। তিশা বিছানার কাছে এসে দাঁড়ালো, চুল এলোমেলো, চোখে রাগ আর লজ্জার মিশ্রণ। আবির ধীরে ধীরে কাছে এলো, চোখে এক অদ্ভুত জেদ। লজ্জা করে না তোমার? একটু না জানিয়ে বিয়ে করছো, তার উপরে এতটা কাছে এসে পড়ছো। অধিকারের বাইরে কি কিছু করেছি? যা করেছো তার অধিকার তো তোমাকে আমি দেইনি। সবই আমার অধিকার, আপনি দিলেও না দিলেও। এরপর এক অদ্ভুত ভঙ্গিতে আবির ধীরে ধীরে তার দিকে হাত বাড়ালো। তিশা পিছু হটার চেষ্টা করলো, কিন্তু আবির তার হাত শক্ত করে ধরে রাখলো। এখন ঘুমান। উঠতে দাও। আমি শুধু আদর করব, কেবলই আদর, কোনো খারাপ কিছু হবে না। তিশা চোখ বন্ধ করে ফেল, রাগের সাথে লজ্জায় গরম মিশে ধীরে ধীরে হাত বন্ধ হয়ে গেল। আবির ঠোঁট ধীরে ধীরে তার গলায় নামিয়ে আরেকবার কিস করলো। সকালের হালকা রোদ ঘরের ভিতর ঢুকছে। তিশা ঘরের একপাশে দাঁড়িয়ে আবিরের ভাবিকে নাস্তা বানাতে সাহায্য করছে। পানি ঢালা পাত্রে কিছু সাজানো, সবকিছু ঠিকঠাক রাখতে মনোযোগ দিচ্ছে। দাদির কণ্ঠ ঘর ভরিয়ে বলল, কি রে নাতবু, আজও কি স্বামী আদর করে নাই?
তোমার পিচ্চিনাদের আদর আমার লাগবে না। তৃষা, আবির ভালো ছেলে, ওকে মেনে নাও। রাগ অভিমান মিলিয়ে চলে গেলে সংসার ভালো হয়। তিশা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, মনের মধ্যে এক অদ্ভুত দণ্ড। রাগ, লজ্জা আর অজানা টানাপোড়েন একসাথে ঘুরছে। আমি ওকে মানবো না। সকালের নাস্তা সাজানো টেবিলে সবাই বসে আছে। তিশা চুপচাপ রুটি ছিচ্ছে আর ভাবির দিকে এক দৃষ্টিতে দেখছে। দাদির চোখে দুষ্টু হাসি, ভাবির হালকা মুচকি হাসি, সব মিলিয়ে তিশার লজ্জা আরো বাড়ছে। ঠিক তখনই আবির সোজা কথা বলল, আজ আমার সাথে যাবেন? না, আমি একাই পারবো, তোমার সাথে যেতে হবে না। আবির চামচ টেবিলে রেখে আরো কাছে ঝুঁকল, চোখে সেই আগের জেদ। আমি যখন বলেছি তখন আমার সাথেই যাবেন, কোনো কথা শুনতে চাই না। হ্যাঁ মা, তুমি আবিরের সাথে যাও, নতুন বউ একসাথে গেলে ভালোই হবে। এরা সবাই মিলে কেন আমাকে ফাঁদে ফেলতে আসে? নাক বউ, স্বামী যদি সঙ্গে নিতে চায় না বলবি কেন? যা যা, স্বামীর সাথে যা, একসাথে গেলে আলাদা মজা আছে। আমি নিজে যেতে পারি, কারো দরকার নেই। পারা না পারার চিন্তা আমি করব, আপনি শুধু রেডি হন, আমি গাড়ি বের করছি। তিশা চোখ পাকিয়ে চুপ করে গেল, কিন্তু তার ভেতরে টকবক করছে রাগ, লজ্জা আর কোথাও যেন অদ্ভুত একটা ধুকপুক করা অনুভূতি। ভাবি পাশে বসে বলল, তৃষা, এত রাগ আর কতদিন রাখবে? আবির তোমাকে খুব মানে, দেখো না? আমি মানছি না, মেনে নিচ্ছি না, অথচ ওকে থামাতেও পারছি না কেন? 10 মিনিট রেডি হয়ে নামবেন, আমি অপেক্ষা করছি। তিশার বুক ধকধক করা শুরু হয়ে গেল। এটা রাগ নাকি অন্য কিছু সে নিজেই বুঝতে পারছে না। সকালে নরম রোদ উঠতেই আবির আগের দিন থেকেই ঠিক করা জায়গায় দাঁড়িয়ে আছে। গেটের ঠিক সামনে সাদা শার্ট, হালকা গম্ভীর মুখ, চোখে এক ধরনের দৃঢ়তা, যেন কেউ না জানলেও সে জানে আজ তার বউকে সে নিজের পাশে নিয়ে একসাথে বের হবে। ভিতর থেকে দরজার শব্দ হলো। তিশা বের হলো রেডি হয়ে, হালকা নীল সালোয়ার কামিজ, মাথায় ওড়না, মুখে ঠান্ডা রাগের ছাপ। আবির তাকে দেখতেই যেন মুচকি একটা হাসি এলো, কিন্তু তিশা একদমই পাত্তা দিল না। সে এগিয়ে এলেই আবির সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। চলুন। না, একাই পারবো, তোমার সাথে যেতে চাই না। আমি যখন বলেছি আমার সাথেই যেতে হবে, তখন কথাটাই শুনবেন। আজ আপনি একা কোথাও যাবেন না। তিশা বিরক্তিতে নিঃশ্বাস ফেল, কিন্তু কিছু বলল না। সে দ্রুত গেটের দিকে হাঁটতে লাগলো। গেটের পাশে দাঁড়িয়ে থাকা আবির একটু এগিয়ে এসে ওর সামনে দাঁড়ালো। তিশা থমকে গেল, চোখে রাগের আগুন। তুমি কি চাও সবাই জানুক আমি তোমার বউ? অবশ্যই জানা উচিত, জানলে কেউ আপনার দিকে বেশি তাকাবে না, সেফ থাকবেন আপনি। তুমি কখনো আমার অবস্থা বোঝো না আবির। সারা জীবন আমার নিজের পরিচয় নিয়ে আমি চলেছি, কেউ জানুক আমি কার বউ আমি চাই না। তুমি শুধু নিজের কথা ভাবো। আপনার কথা ভেবেই তো বলতে চাইছি আপনি আমার বউ। এই কথা বললে পৃথিবীর কোনো ছেলে আপনার দিকে তাকানোর সাহস পাবে না। আমি রাগ করে বলছি না, দায়িত্ব বোধ থেকে বলছি। আমি চাই না, কাউকে কিছু বলবে না। আর যদি কারোর সামনে মুখ খুলে একবারও কিছু বলো, খবর আছে, আমি কিন্তু ছাড়বো না আবির। আবির কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল তিশার দিকে। তার চোখে রাগ নেই, আছে অব্যক্ত কথা। যত খুশি রাগ দেখান, কিন্তু আজ আপনি আমার সাথেই যাচ্ছেন। তিশার আগে ধপ করে পিছনে বসে পড়ল। আবিরও উঠে বাইক স্টার্ট দিল। রাগই লাগছে আপনাকে, কিন্তু তবুও ভালো লাগে। আবির চুপ, একটা কথা বলবে না। সিটি গেটের সামনে বাইক থামাতে আবির একটু তিশার দিকে তাকালো। তিশার মুখে তখনও সেই রাগ, ঠোঁট শক্ত, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। নিচে নামতে নামতে তিশা শুধু বলল, কেউ যদি জানতে পারে আমি তোমার সাথে এসেছি, মনে রেখো তোমার খবর আছে। এ কথা বলে সে মাথা উঁচু করে দ্রুত ভেতরে হাঁটতে থাকে। মেয়েটার চলার মধ্যে এমন একটা শক্ত ভাব, যেন এই পৃথিবীতে কাউকে পাত্তা দেয় না। আবির তাকিয়ে রইল, তার চোখে একরাশ আদরের নরম হাসি। রাগ করতে করতে একদিন আমাকে ভালোবেসে ফেলবে ম্যাডাম, আমি জানি। ঠিক তখনই পিছন থেকে কয়েকজন বন্ধু এগিয়ে এলো, তাদের চোখে মুখে কৌতূহলে ভরা। এই আবির, এই যে রাগী ম্যাডাম তোর সাথে কেন রে? হ্যাঁ রে ভাই, ওনার তো নাকি ছেলেদের দিকে তাকানোরও সময় নেই। তোর সাথে কি করছিল? আরে কিছু না, আমার বাবার বন্ধুর মেয়ে বাড়িতে ছিল তাই নিয়ে এসেছি। তাই নাকি? আগে কখনো তো বলিস নাই। এমনি বলতে গেলেই তোরা শুরু করতি মশকরা, তাই বলা হয়নি। তা ঠিক, কিন্তু ভাই একটা কথা বলি, তোদের দুজনকে দেখে মনে হচ্ছিল জামাই বউ। বন্ধুরা জোরে জোরে হেসে উঠল। আবির জোর করে হাসলো, কিন্তু ভেতরে ভেতরে বুকটা মোচড় দিয়ে উঠল। জামাই বউই তো, আমার বউ আমার পাশে ছিল,
কিন্তু বলতে পারছি না। বললে রেগে আগুন হয়ে যাবে আমার রাগী বউটা। ক্লাসরুমে দরজা ঠেলে ভিতরে ঢুকলো তিশা। পরিপাটির ড্রেস, দৃঢ় দৃষ্টি, মুখে রাগী ভাবে চিরচেনা ছাপ। ছাত্রছাত্রীরা চুপ হয়ে বই খুলে বসে, সবাই যেমন ভয় পায় তাকে। একজন ছাড়া আবির সামনে বেঞ্চে বসে আছে, কলম হাতে, কিন্তু চোখ সোজা তিশার দিকে। তিশা ম্যাডাম বই থেকে মুখ তুলেই তাকালো, ভুর কুচকে গেল সঙ্গে সঙ্গে। আবির, এখানে কি আমাকে দেখতে এসেছো? মন দিয়ে পড়া বোঝো। পড়া তো ঠিকই বুঝবো ম্যাম, কিন্তু আপনাকেই তো বুঝতে পারছি না। পুরো ক্লাস ফিস ফিস করতে লাগলো। তিশার মুখ গরম হয়ে উঠল রাগে। সে টেবিলে বই রাখতেই থাপ শব্দ হলো। আবির, আর একটা বাজে কথা বললে এখনই বের করে দিব। ক্লাসে বসে এভাবে কথা বলো না। বের করলেও যাব ম্যাম না, তবে আমাকে বের করে দিলে আপনি পরে চিন্তা করবেন। চুপ থাকো, আমার ক্লাসে কোনো বাড়াবাড়ি চাই না। আবির শান্তভাবে বই খুলে বসলো, কিন্তু চোখের কোণ দিয়ে তিশাকে দেখছে, যেন প্রতিটা শব্দ, প্রতিটা দৃষ্টি সে গিলে নিচ্ছে। ক্লাসের ভেতরে পরিবেশ ধীরে ধীরে বদলে গেল, আর তিশা চেষ্টা করছে স্বাভাবিক থাকতে, কিন্তু মন তার বারবার বিঘ্নিত হচ্ছে ওই এক ছাত্রের জন্য। আজ এখানেই শেষ, সবাই বের হও। সবাই বের হতে লাগলো। আবিরও ব্যাগ গুছিয়ে উঠে দাঁড়ালো। তিশা পাশ দিয়ে যাচ্ছিল। আবির খুব কাছে এসে নিচু গলায় বলল, রাগ ভালোই দেখান ম্যাম, কিন্তু আমি ভয় পাই না। আর একবার এভাবে কথা বললে খবর আছে তোমার। খবর তো আপনারই। আপনার স্বামী ক্লাসের সামনে বসে থাকে, এটা কাউকে বললে কি হবে ভাবেন? চুপ, একেবারে চুপ। তুমি আমার ছাত্র, এটা মাথায় রাখো। ক্লাসে ছাত্র হলেও বাড়িতে কিন্তু স্বামী। সাবধান কিন্তু ম্যাডাম, এখানে রাগ দেখালেও বাড়িতে কিন্তু আমার কাছে আসতে হবে, পালাতে পারবেন না। ক্লাস শেষ হওয়ার কয়েক মিনিট পরে করিডোর যাবার জন্য বের হলো তিশা। একটু হাঁটলেই এক হাতে কেউ তার কবজি টেনে নিল পাশে ফাঁকা জায়গায়। তিশা ঘাবড়ে উঠে রেগে তাকালো। আবির, কি করছো এইসব? কথা শেষ হবার আগেই আবির হঠাৎ সামনে ঝুঁকে ঠোঁট দ্রুত জোরে ছোট্ট একটা চুমু দিল। তিশা স্তব্ধ, চোখ কপালে, শরীর কাঁপছে। রাগে লজ্জায় অবাক হয়ে আবির মুচকি হাসলো। ক্লাসে বাজে কথা বলবেন না, মনে রাখবেন। তারপর হেঁটে চলে গেল যেন কিছুই হয়নি। তিশা দাঁড়িয়ে আছে আগুন হয়ে, মুখ লাল, কান লাল, চোখ জ্বলছে। এটা কি পাগলামি? যদি কেউ দেখে ফেলতো, এই ছেলেকে না আমি শেষ করে দিব। 4 দিন রাগে ফুসতে ফুসতে ক্লাস নিল তিশা। আবিরও দূর থেকে তাকালো, কিন্তু আর কিছু করলো না। তিশার মন আরো খারাপ হয়ে গেল। এই ছেলেটা যে একদম নিয়ন্ত্রণের বাইরে। সূর্য ডুবছে, সবাই বাড়ির পথে। তিশা গেট দিয়ে বের হতে দেখে ভার্সিটি থেকে একটু দূরে আবির বাইক নিয়ে দাঁড়িয়ে, হেলমেট মাথায়, এক হাত পকেটে। তিশা দেখে সোজা হয়ে দাঁড়ালো। তিশার রাগ আবার মাথায় উঠলো। তিশার কাছে গিয়ে বলল, এখন কি আর নাটক চাই না, বাসায় যাই। পেছন পেছন এসো না। আপনার নাটক শেষ হয়েছে, তাহলে তাড়াতাড়ি উঠুন, না হলে কেউ দেখলে দোষ কিন্তু আমার না। আপনি নিজেই বলেছিলেন আমি আপনার স্বামী, জানলে লোকে কি বলবে? তুমি আবার আমার কথায় আমার বিরুদ্ধে ব্যবহার করছো। সব সময় করব। আর আপনি চাইলে রাগ করতে থাকুন, কিন্তু উঠুন, দেরি হচ্ছে। তিশা পিছনে তাকিয়ে দেখে কয়েকজন ছাত্রছাত্রী হঠাৎ উকি মারছে। মুখ গরম হয়ে ওঠে। ঠিক আছে, উঠছি, কিন্তু কারোর সামনে মুখ খুললে খবর আছে। ঠিক আছে ম্যাডাম, খবর আমি নেব রাতে। তিশা আরেকবার রেগে তাকায়, কিন্তু আবির কিছু বলার আগে হেলমেট বাড়িয়ে দেয়। তিশা বাধ্য হয়ে বাইকে উঠে বসে। বসে বসে রাগে নিজেকে বলে, আমি কোথায় আটকে গেলাম? ছেলে তো পুরো দুষ্টের হদ্দ। ভালো করে ধরুন, পেছন থেকে পড়ে গেলে কিন্তু আমার দুঃখ হবে, আপনার না। তিশা ঘাড় ঘুরিয়ে তাকাতে পারে না, কিন্তু তার মুখ জ্বলছে লজ্জে আর রাগে। বাইক চালিয়ে আবির রাস্তা ধরে এগিয়ে যায়, আর তিশা পিছনে বসে শুধু একটাই কথা ভাবছে, এই ছেলেকে সামলানো সম্ভব না, কিন্তু ছাড়ও সম্ভব না। বাইক ধীরে ধীরে শব্দ করে এগোচ্ছিল। বাতাসে তিশার চুল এলোমেলো হয়ে উঠছিল। রাস্তায় হঠাৎ আবির ব্রেক করে একটা ফুচকার দোকানের সামনে দাঁড়ালো। তিশাও ভুরুকুচকে তাকালো। দাঁড়ালে কেন? কি হলো আবার? মেয়েরা ফুচকা পছন্দ করে, আমি জানি, চলুন খান। তিশা একটু রাগ দেখালো। ফুচকার শব্দ শুনে চোখে ক্ষীণ ঝিলিক। কোনো কথা না বলে দোকানের দিকে এগিয়ে গেল। ভাইয়া, ঝাল দিয়ে 2 প্লেট দেন। ঝাল দিয়ে এতটা? হ্যাঁ, ঝাল হলেই ভালো লাগে, ঝাল না হলে ফুচকার কোনো মানেই হয় না। ফুচকা আসতেই তিশা একের পর এক চাবুকের গতিতে খেতে শুরু করলো। চোখে পানি নেই, কান লাল হয়নি, কিছুই না, বরং আরাম করে দাঁড়িয়ে খাচ্ছে। আবির বিস্ময়ে তাকিয়ে। এত ঝাল লাগছে না? না, একদম ঠিক আছে, আরো ঝাল হলে আরো মজা।
ইস, কত ভাবলাম ঝাল লাগবে, মুখ লাল হবে, তারপর আমি কাছে গিয়ে কিস করে ঝাল কমাবো, রোমান্টিক একটা সিন বানাবো। কিন্তু না, এই রাগী বউটা তো লঙ্কা মরিচকেও হার মানায়। আমার আশাই রয়ে গেল। তুমি খাবে? না, আমি এসব খাই না। ও মা, ফুচকা খাও না? কেমন মানুষ তুমি? আমি স্পেশাল, আপনার মতো ঝাল মরিচওয়ালা মানুষ না। তিশা রাগ দেখালো, ঠোঁটের কোণে চাপা হাসি। দুজনের পাশের দোকান থেকে বড়দের জন্য মিষ্টি আর কিছু ফল কিনে নিল। বাইক আবার স্টার্ট হলো। বাতাসে তিশার ঝুল উড়ছে। আবির মাঝে মাঝে রিয়ার ভিউ মিররে তাকিয়ে দেখে তিশার মুখ গম্ভীর করে আছে, কিন্তু চোখে শান্তির ছাপ। আপনি রাগ কমান মাঝে মাঝে। আমি রাগ না হলে তোমার এসব অতিরিক্ত ভাব কমবে? না, আপনি রাগলেও আমি আপনার, না রাগলেও আমি আপনার। তিশা মুখ ঘুরিয়ে নেয়, কিছু বলে না, কিন্তু কানে শুনে ফেলে। হৃদয়টা হালকা হয়ে যায়। বাড়ির দরজার সামনে দুজনে ব্যাগ ও কেনা জিনিস নিয়ে ঢুকতেই দাদি সবার আগে দেখে। ও মা, না বউ আর না দুজনে একসাথে গেলি? কিরে আবির, বউকে ফুচকা খাওয়াস নাই? খাইয়েছি দাদি, কিন্তু ঝাল দিয়ে খেয়েছে। আমার বউ তো আরো হিট হয়ে গেছে। দাদি প্লিজ এভাবে বলো না। হইছে হইছে, স্বামীর সাথে ঘুরবি, খাবি, আদর নিবি, এটাই স্বাভাবিক। যা ভেতরে যা। আজ ঝাল খেয়ে মুখ লাল না হলেও আমার জন্যই মুখ লাল হবে, মনে রাখবেন। চুপ, না হলে মারধর করে লাল করে দিব। মারলেও আপনার কাছেই থাকবো। তিশা ভেতরে ঢুকে যায়, কিন্তু তার মুখের লাল ভাব কেউই লুকোতে পারে না। আর আবিরের চোখে সেই লাল ভাব দেখে এক ধরনের খুশির ঝিলিক ফুটে ওঠে। রাত বেশ নেমে এসেছে। তিশা বেলকুনিতে দাঁড়িয়ে আছে। হালকা শাড়ি পরা, চুলগুলো বাতাসে উঠছে। চাঁদের সাদা আলোয় তার মুখটা কোমল আর শান্ত লাগছে। আবির দূর থেকে কিছুক্ষণ তাকিয়েছিল। আজ তিশাকে যেন অন্যরকম সুন্দর লাগছে, আর নিজেকে আর সামলাতে পারছে না। ধীরে ধীরে পেছন থেকে গিয়ে হাত বাড়িয়ে তিশার কোমর জড়িয়ে ধরল। তিশা চমকে। আবির কি করছো? ছেড়ে দাও, কেউ দেখলে। আপনি দু চোখ ভরে চাঁদ দেখছেন, আর আমি দু চোখ ভরে আপনাকেই দেখছি। তিশা সরে যেতে চাইলে আবির শক্ত করে আটকে ফেল। তার গলার পাশে মুখ নামিয়ে দিয়ে একটা চুমু দিল। তিশা শিউরে উঠল। আবির প্লিজ। আজ আর প্লিজ শুনতে চাই না। আমাদের বিয়ের এতদিন হয়ে গেল, আপনি আমাকে কখনো কাছে আসতে দেননি। আজ আপনাকে আদর করতে চাই, খুব চাই। মানি না তোমাকে, ভুলেই গেছো? মানার দরকার নেই, আমি আস্তে আস্তে আপনাকে আবার আমাকে মনে করাবো। শুধু একটু পারমিশন দিন। তিশা তর্ক করতে যাচ্ছিল, কিন্তু আবিরের গরম নিঃশ্বাস তার গলার কাছে পড়তেই আবার কেঁপে উঠল। আবির তার চুল সরিয়ে আরেকটা নরম চুমু দিল। তিশার সামলাতে না পেরে আবিরকে আঁকড়ে ধরল। আবির হাসলো, গলায় মুখ ডুবিয়ে বলল, কি ম্যাম, আমাকে আদর করার পারমিশন দিচ্ছেন নাকি? একটার পর একটা চুমু দিয়ে যাচ্ছ, এগুলো কি আদর না? এভাবে করলে কি থাকা যায়? সত্যি থাকতে পারছেন না? তাহলে আমি কি আর একটু ভালোবাসবো আপনাকে? যা খুশি করো, কিন্তু বিরক্ত করো না। ঠিক আছে, তাহলে বড় একটা আদর করি। আর থাকা সম্ভব হচ্ছে না জান। তিশা শ্বাস আটকে চোখ বন্ধ করল। শাড়ির আঁচলটা হালকা দুলে উঠল। আবির তাকে বুকে শক্ত করে টেনে নিল। তারপর খুব নরমভাবে, খুব যত্ন করে তিশার মুখে, কপালে, চোখের কোণে একটার পর একটা উষ্ণ সুন্দর আদর নামিয়ে দিতে লাগলো। তিশা কাঁপতে কাঁপতে আবিরের শার্ট চেপে ধরল। গলা স্বর কাঁপল। আবির। আবির আর দেরি করলো না। তিশাকে কোলে তুলে নরম আলোয় ঘরে নিয়ে গেল। আবির তিশাকে অনেক আদর করতে লাগলো। তিশা আজ আর বাধা দিল না, কারণ আবিরের বেপরোয়া স্পর্শে তার নিজের অবস্থা পুরো নাজেহাল। সে চাইলেই আবিরকে আটকাতে পারবে না, আর না নিজেকে সামলাতে পারবে। রুমটা ধীরে ধীরে ভরে উঠল দুজনের নিঃশ্বাসের শব্দে আর তিশার মৃদু ব্যথায় আর্তনাদ, যা তিশা দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছে। সারা রাত চলল তাদের আদর ভালোবাসার মধ্য দিয়ে। রাতে সবকিছু পর আবির দেরিতে ঘুম ভাঙল। ঘুম ভাঙতে হাত বাড়িয়ে পাশের দিকটা স্পর্শ করলো। খালি তিশা নেই। চোখ মেলে উঠে বসলো সে। মুহূর্তে মনে পড়লো গত রাতের নরম লাজুক গভীর সব মুহূর্ত। মুখে চাপা হাসি আসতেই আবারই খেয়াল করলো তিশা সত্যি নেই। আবির দ্রুত উঠে নিচে নেমে এলো। ভাবি কিচেনে কিছু সাজাচ্ছিল। ভাবি, তৃষা কোথায়? মানে ঘরে পেলাম না তো। ওরে, ও তো ভোরেই বের হয়ে গেছে, বললো আজ ক্লাস আছে, তাড়াতাড়ি যেতে হবে। এত সকালে?
কি হয়েছে? ভার্সিটিতে এত তাড়া কেন কে জানে? খুব সকালে চলে গেলেন, রাতে আমার কাছে থাকলেন। আদর নিতে আপত্তি নেই, কিন্তু এখন লজ্জায় পালানো হচ্ছে। ঠিক আছে ম্যাম, পালান। ভার্সিটিতে ঠিকই ধরা খাবেন। দেখি তখন লজ্জায় কোন দিকে তাকান। আমাকে দেখলেই যে লাল হয়ে যাবেন সেটা আমি আগেই বুঝে গেছি। কেন, কিছু হয়েছে নাকি? এত চিন্তিত দেখাচ্ছে। না ভাবি, কিছু না। আজ তো অনেক কিছুই হবে। তার ঠোঁটে এক চিলতে দুষ্ট হাসি ফুটল। আজ ভার্সিটিতে তিশার লজ্জা পেয়ে চোখ নিচু করে যাওয়ার দৃশ্য দেখার অপেক্ষায় ভিতরটা ছটফট করতে লাগলো। সকালটা আরামদায়ক হলো, আবিরের মন উত্তেজনায় কমছিল না। ফ্রেশ হয়ে গোসল শেষ করলো, দ্রুত নাস্তা খেয়ে নিল। মনে মনে ভাবলো আজ অবশ্যই তিশাকে খুঁজে বের করতে হবে। ভার্সিটিতে পৌঁছে আবির চারপাশ খেয়াল করলো তিশা কোথায় লুকিয়ে আছে এই রাগী লাজুক ম্যাডাম। হঠাৎ লক্ষ্য করলো অফিস রুমের একটা চুপচাপ কোণে তিশা বসে কাজ করছে। কোথাও চোখ পড়ছে না, শুধু মনোযোগ দিয়ে নথি আর ডকুমেন্ট দেখছে। আবির মনে একটি দুষ্ট হাসি ফুটলো। এখানে যেতে পারবো না, এত স্যার আছে, এখন ঢুকে পড়লে কষ্ট পাবে। ঠিক আছে, একটু পরে ক্লাসে আসবে, তখন তার লজ্জা মাখা মুখ দেখব। কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। অফিস রুম থেকে ক্লাসরুমে তিশা যখন আসলো আবির ঠিক বসে থাকলো। তিশার চোখ একবারের জন্য আবিরের দিকে পড়ল না, মুখ লাল হয়ে আছে, কাঁপছে হালকা। রাগ আর লাজুকতার মিশ্রণ পুরো মুখে ফুটে আছে। ঠিকই লজ্জা পেয়েছে, মুখটা দেখছি কি লাজুক কি রাগী, একদম বউয়ের মতো। তিশা নিজের বই আর নোটের দিকে তাকিয়ে থাকলেও আবির হেসে হেসে নিজের সিটে বসে থেকে মনোযোগ দিতে পারছিল না। মনে মনে আর ভাবছিল, আজ ক্লাস শেষে যদি তার সঙ্গে একটু কথা বলি, লজ্জা মাখা চেহারা আর রাগ অভিমান সব মিলিয়ে আরো মজার হবে। আজ অবশ্যই কিছুটা খুনসুটি করতে হবে। ক্লাস শেষে দেখি ম্যাডাম কতটা লাজুক হতে পারে। ক্লাস শেষ হতে ছাত্র ছাত্রীরা একে একে রুম থেকে বেরিয়ে গেল। শেষ বেঞ্চে বসে থাকা আবির উঠে দাঁড়িয়ে তিশাকে নজরে রাখলো। তিশা ধীরে ধীরে বই খাতা গুছিয়ে ব্যাগে রাখছে, মুখে অদ্ভুত নার্ভাস আর লালচে ভাব। রাতে যা হয়েছে সেটারই চিহ্ন যেন লেগে আছে। তিশা দরজার দিকে হাঁটা দিতেই ধূপ আবির এক লাফে গিয়ে দরজা টেনে বন্ধ করে দিল। তিশা চমকে উঠে বলল, আবির এটা কি করছো? এটা ক্লাসরুম, কেউ দেখে ফেলে কি হবে? আবির হাসলো, সেই মুচকি দুষ্ট হাসি। ধীরে ধীরে এগিয়ে সে ফিস ফিস করে বলল, আপনার এই লজ্জা মাখা মুখ কাছ থেকে দেখতে চাই। একদম কাছে এসে না দেখলে থাকতে পারছি না ম্যাডাম। বাড়ি গিয়ে যা করার করো, এখানে না প্লিজ। আবির আরেক ধাপ এগিয়ে এলো আর দুহাত বাড়িয়ে তিশার মুখটা আলতো করে ধরে ফেল। তিশা থমকে দাঁড়িয়ে গেল, শ্বাস বাড়ি, চোখ কাঁপছে। আবির বলল, আমি রাগ দেখেছি, আমি জেদও দেখেছি, কিন্তু আজকের এই মুখ, এটা না দেখলে শান্তি পাই না জান। বলেই তিশার ঠোঁটে হালকা একটা নরম চুমু বসিয়ে দিল। তিশা শিউরে উঠল, পুরো শরীর কেঁপে উঠল। তিশা চাপা স্বরে বলল, আবির ছাড়ো প্লিজ, এটা ভার্সিটি, ভুলে যাচ্ছ কেন? আবির এবার তিশার গলার কাছে মুখ নামিয়ে দিল, ঘাড়ে গলায় দু একটা চুমু খেয়ে বলল, আজকে তোমার মুখ না দেখে থাকতে পারছি না জান। আজকে তুমি লজ্জায় ভিজে যাচ্ছ, আর আমি দেখব না। ছেড়ে দাও, কেউ দেখে ফেললে আমাকে কি বলবে? তোমাকে না, আমি কিছু শুনতে চাই না, ছাড়ো এখন। ঠিক আছে, এখন ছাড়লাম। ধীরে ধীরে তিশার মুখ ছেড়ে দেয়। দরজা খুলে একবার সরে দাঁড়িয়ে পড়ল, কিন্তু একটা কথা মাথায় রাখবে, এখন পালাচ্ছ পালাও, বাসায় গেলে কিন্তু ছাড় পাবেন না জান। আজকে কথা দিলাম, আর ছাড়বো না। তিশার মুখ লাল, চোখ বড় বড়, একটাও শব্দ না করে দ্রুত বেরিয়ে গেল। আবির দরজার ফ্রেমে হেলান দিয়ে দাঁড়িয়ে হাসলো, মনে মনে বলল, রাগী ম্যাডাম, আজ রাতে দেখাই যাবে লজ্জায় কেমন লুকোচুরি করেন। রাতে খাবার টেবিলে সবাই বসেছে। আবিরের বাবা ধীরে ধীরে তিশার দিকে তাকিয়ে বলল, তৃষা, মা তুমি তোমার বাবার সঙ্গে কথা বলো না কেন? আমি কথা বলতে চাই না আঙ্কেল, আমার বাবার সঙ্গে এখন আমি কথা বলতে পারবো না। তোমার বাবাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নিল, ওটা মানতে পারছো না, আমি বুঝতে পারছি, কিন্তু তুমি তো এখন আবিরকে একটু হলেও মেনে নিয়েছো, তারপর বাবার প্রতি এত রাগ কেন? রাগ না আঙ্কেল, এটা অভিমান। বাবা আমাকে একবার জানাতেই পারতো, আমি কোনোদিনও তার বিরুদ্ধে যেতাম না, কিন্তু যেটা করলো, ভরসা করলো না, জানালো না। যা হবার হয়ে গেছে মা।
বাবার প্রতি রাগ করে থেকো না, তুমি তো শুধু বাবারই সন্তান, তোমার মা তো নেই। সেজন্যই তো মা আমার বাবা প্রতি এত অভিমান। বাবার সিদ্ধান্তের জন্য আমাকে ছেড়ে তাকে ছেড়ে হচ্ছে। এটা যে কতটা কষ্টের সেটা বাবা বুঝতেই পারছে না। তোমার বাবা যে কেন এত বড় সিদ্ধান্ত নিয়েছেন তুমি সেটা এখনো পুরোপুরি বুঝতে পারছো না। যেদিন জানবে সেই দিন তুমি আরো বেশি আফসোস করবে আর বুঝবে তার উদ্দেশ্য কখনো তোমার ক্ষতি করা ছিল না। আবির কথাগুলো মনে মনে বলল, কেউ শুনতে পেল না। টেবিলে চুপচাপ নীরবতা, তিশার চোখে লাজ আর অভিমান মিলেমিশে ভেসে উঠেছে। আবিরের বাবা কেবল শান্ত চেহারায় তাকিয়ে থাকলেন, মনে মনে ভাবছেন সময় সবকিছু ঠিক করে দেবে। রাতে খাবারের পর নিচে আছে আবির নিঃশব্দে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে ফোন করলো। স্ক্রিনে আঙ্কেল লেখা নামটা জ্বলে উঠতে সে কল দিল। কিছুক্ষণ পরে ক্লান্ত ভাঙ্গা কণ্ঠ ভেসে এলো। হ্যালো বাবা, কেমন আছো? আমি ভালো আছি আঙ্কেল, আপনি বলুন এখন কেমন আছেন? এই তো বাবা, কোনো রকমে বেঁচে আছি। চিকিৎসা চলছে, কিন্তু ডাক্তার কিছুই নিশ্চয়তা দেয় না। এ কথা শুনতেই আবিরের গলা ভারী হয়ে গেল। ও চোখ তুলে দরজা বন্ধ আছে কিনা দেখে নিল। তিশা যেন কিছু না শোনে। চিকিৎসা কতদূর এগোলো আঙ্কেল? চলছে বাবা, চলছে, কিন্তু যখন লাস্ট স্টেজে আসে তখন চিকিৎসা আর জীবনের মাঝখানে ফারাকটা খুব কমে যায়। ডাক্তাররাও বেশি আশা দেখাচ্ছে না। আঙ্কেল এত বড় সত্যি গোপন করে কেন তৃষাকে আমার সাথে বিয়ে দিলেন? একবারও বললেন না কেন? চুপ। ফোনে ওপাশে লুকানো কান্নার শব্দ যেন শুনতে পেল আবির। রুমে বাবা, তৃষা আমার একমাত্র মেয়ে। আমার মৃত্যুর পর ওকে একা ফেলতে চাইনি। তুই মানুষ ভালো, তোর মায়ের সংসারে তৃষা নিরাপদে থাকবে এই বিশ্বাস থেকে বিয়ে দিলাম। কিন্তু তৃষাকে বললেও ভেঙে পড়তো, ও কখনোই রাজি হতো না। তার উপর আমার চিকিৎসার জন্য পুরো জীবনও থমকে যায়, সেটা চাইনি। আঙ্কেল, ও যদি কখনো জানতে পারে যে আপনার ক্যান্সার লাস্ট স্টেজে, ও খুব কষ্ট পাবে আর আমাকে ভুল বুঝবে। কেন এতদিন সত্যিটা আড়াল করলাম? কেন আগে জানাইনি? জায়গা বুঝে বলিস বাবা, ওকে সব বললে এখনই ভেঙে পড়বে। তুই অন্তত যতদিন পারিস ওকে স্বাভাবিক রাখ, সুখে রাখ। তোর উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, তৃষা আমার দায়িত্ব, ওকে আমি কষ্ট পেতে দিব না। আপনার কথাও আমি রাখতে চাই। বাবা, আমার সময় কম, তৃষাকে সুখে রাখিস, এটাই আমার শেষ ইচ্ছে। তোমার বাবার সত্যিটার কতদিন লুকিয়ে রাখবো তৃষা? যেদিন জানবে সেদিন তুমি আমাকে ভীষণ ঘৃণা করবে, কিন্তু আজ তোমাকে আঘাত দেওয়ার সাহস আমার নেই। আমি তোমাকে রক্ষা করতে চাই শেষ পর্যন্ত। রুমের বাইরে হালকা বাতাস বইছে, আর আবিরের বুকের ভিতর এক অজানা আশঙ্কা ঠাই দাঁড়িয়ে আছে। তিশার হাসির আড়ালে লুকিয়ে থাকা আগামী ঝড়ের অপেক্ষায়। রুমে তিশার ডাক ভেসে আসতে আবির হঠাৎ চমকে উঠল। মিনিট দুয়েক আগেই ওর কান্না ভেজা চোখে তিশার বাবার সাথে কথা হচ্ছিল, কিন্তু তিশা কিছুই জানে না। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা তিশার কণ্ঠে বিরক্তি আর সন্দেহের ছোঁয়া। আবির, দরজা কেন বন্ধ করছো? খোলো তো। আবির তাড়াহুড়ো করে চোখ মুছে নিল, গলা শুকিয়ে গেছে। দ্রুত দরজা খুলতে তিশা ভুরু কুচকে তাকালো। ওর মুখে পরিষ্কার বিরক্তি। কি ব্যাপার? আজকাল দেখছি খুব গোপনে কারোর সাথে কথা বলো। দরজা বন্ধ করে তুমি কি প্রেম করছো নাকি? প্রশ্নটা শুনে আবির হতবাক। এই মেয়ে রাগ করলে আর মাথা ঠিক থাকে না তার। কি বলো তুমি? বউ রেখে প্রেম? আমি এতটা পাগল নাকি? তা না হলে লুকিয়ে ফোনে কথা বলো কেন? মাঝে মাঝে দেখি কারো নাম শুনলেই বিচলিত হয়ে যাও। বলবে কে ও? আবির তিশার হাত ধরে রুমে টেনে নিল। ও বুঝে গেছে সত্যি বললে তিশা ভেঙে পড়বে, তার কথা ঘোরাতে হবে। আবির তিশার কানে মুখ নিয়ে নরম সুরে বলল, তৃষা, তুমি জানো না তোমাকে বিয়ে করার পর আমার প্রেম করার দরকারই পড়ে না, কারণ তুমি তো আমার সবকিছু, প্রথম, শেষ, মাঝেরও। তিশা রাগে কাঁপছিল, কিন্তু এই ছেলেটার মিষ্টি কথায় গলে যাওয়া তার আদি অভ্যাস। তারপরও মুখ শক্ত রাখলো। না, এসব বললে হবে না। সত্যি বলো আবির, কার সাথে কথা বলছিলে? তোমার সাথেই তো কথা বলছিলাম মনে মনে। ডায়লগ দিয়ে বাঁচবেন, আমি সিরিয়াস। শোনো, কিছু কথা আছে যেগুলো এখনই বলা যায় না, সময়ের সাথে বলবো, প্রতিশ্রুতি রইল। কিন্তু তুমি ভুল বুঝছো, আমি কোনো মেয়ের সাথে কথা বলি না। তোমাকে ছাড়া আর কাউকে সময় দেওয়ার মতো মানুষ নই আমি। তুমি আমাকে খুব বিরক্ত করো জানো। একবার সরাসরি উত্তর দিতে পারো না?
আবির মুচকি হেসে তিশার কোমর জড়িয়ে ধরে কাছে টেনে আনলো। তারপর কানে কাছে মুখ নিয়ে বলল, সরাসরি উত্তর শোনো তাহলে। তোমাকে ছাড়া আর কাউকে চিনি না। তোমার রাগ, তোমার জেদ, তোমার চিৎকার সবই আমার ভালো লাগে জানো। আমার চিৎকার ভালো লাগে? হ্যাঁ, চিৎকার না করলে মনে হয় তুমি রাগ করনি, আর তুমি রাগ না করলে মনে হয় তুমি আমাকে নিয়ে চিন্তাই করো না। তুমি খুব অসহ্য ছেলে আবির। হয়, তোমার জন্যই হয়, কারণ তোমাকে ভালোবাসতে গিয়ে আমি একটু পাগল না হলে চলে। আবির, যদি কখনো কিছু লুকিয়ে থাকো আমাকে আগে বল। আমি রাগ করব, চিৎকার করব, কিন্তু তোমার থেকে দূরে যাব না। সময় হলে সব বলবো, প্রতিশ্রুতি। তিশা ধীরে ধীরে আবিরের বুকের উপর মাথা রাখলো। রুমে নীরবতা নেমে এলো, মাঝে শুধু দুজনের শ্বাসের শব্দ। এরপর আবির তিশার চুলে মুখ ডুবিয়ে নরম গলায় বলল, চলো আজ তোমাকে একটু বেশি সময় দেই। আজ শুধু তুমি আর আমি, কোনো রাগ না, অভিমান না। দেখি কতক্ষণ আমাকে সামলাতে পারো। আবির হেসে তিশাকে কোলে তুলে নিল। দুজনের মাঝে অভিমান, রাগ, সন্দেহ মিলেমিশে এক উষ্ণ রোমাঞ্চে পরিণত হলো। রুমের বাতি জ্বলে আছে, নরম আলোয় তিশার মুখটা অস্থির, লজ্জায় টুকটুক করছে। আবির ধীরে ধীরে তিশার কাছে এগিয়ে এসে মুখটা চুলের কাছে নিয়ে ফিসফিস করে বলল, জান, তোমার লজ্জা মাখা মুখটা আজ আমি দেখতে চাই। আজ বাতি জ্বালায় রাখা থাকবে, দেখবো তুমি কেমন লজ্জা পাও। কি বলছো তুমি? বাতি জ্বালা রেখে যদি কাছে আসো আমি লজ্জায় মারা যাব। না সোনা, আজ তোমাকে এত আদর করব যে তোমার মরতে ইচ্ছে করবে না, বরং আমাকে আরো কাছে চাইবে। তিশার শ্বাস কেঁপে উঠল। আবির আলতো করে তার গলায় মুখ রাখলো। নরম আদর মাখা স্পর্শে তিশার শরীরটা জমে গেল। তারপর সেই স্পর্শ ধীরে ধীরে উঠে এলো গলার পাশ থেকে, ঠিক বুকে জমে থাকা জায়গায়। তিশার চোখ বন্ধ করে ফেললো লজ্জায় শিহরণে। আবির, বাতি নেভাও প্লিজ, আমাকে এভাবে দেখো না। আবির তিশার মুখটা দুহাতে ধরে তার চোখের মধ্যে তাকালো, নিঃশব্দ কণ্ঠে বলল, না সোনা, আজ তোমাকে মন ভরে দেখব। তোমার লজ্জা, তোমার হাসি, তোমার কাপা শ্বাস সবকিছুই আমার খুব প্রিয়। তিশা মুখ ঘুরিয়ে ফেলল, চোখে গালে ঠোঁটে এক ধরনের লাজুক লালচে আভা ছড়িয়ে পড়েছে। আবির কাছে ঝুঁকে তার কপালে নরম একটা চুমু দিল, গভীর স্পর্শ। তারপর তিশার ঠোঁট কেঁপে ওঠাতে আলতো করে তার মুখটা নিজের দিকে টেনে নিল। একটা দীর্ঘ নরম লাজুক কাঁপানো আদর। তিশার গলা একটুখানি কেঁপে উঠল। আবির, তুমি আমাকে এভাবে কেন হারিয়ে দাও? কারণ তুমি হারিয়ে গেলে আমি তোমাকে আবার খুঁজে পাই, বারবার নতুন করে। রুমে বাতি জ্বলছে, আর দুজন মানুষ লজ্জা, ভালোবাসা আর গভীর টানের মাঝে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে একে অপরের কাছে। গভীর রাত, রুমের বাতি নিভে গেছে, শুধু জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছে। তিশা পরিশ্রান্ত হয়ে আবিরের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। শ্বাস প্রশ্বাসের মৃদু ওঠানামা এক ধরনের শান্তি সুর তুলছে। আবির চোখ বুজেছিল, ঠিক তখনই মোবাইলটা কাঁপতে শুরু করলো। স্ক্রিনে নাম দেখে বুক ধক করে উঠল। নীলা। আবির দ্রুত উঠে তিশাকে জড়িয়ে ধরা হাত সরিয়ে নরমভাবে বালিশে মাথা নামিয়ে দিল। আস্তে করে বারান্দায় গেল। ঠান্ডা হাওয়া লাগতেই কাঁপলো, কিন্তু ফোন কাঁপছিল আরো বেশি। আবির রিসিভ করে। আবির, তুমি এটা কেন করলে? তুমি তুমি সত্যি বিয়ে করে নিলে? আবির চোখ বন্ধ করলো, সুরটা কাঁপছে, তাতে অভিমান, কষ্ট আর ভাঙ্গা বিশ্বাস। নীলা, রাত হয়েছে, কথা পরে বলি। না, আজ বলবে। তুমি তো আমাকে ভালোবাসতে, তাহলে কেন তৃষা ম্যামের সাথে বিয়ে করলে? আমার কি কোনো মূল্যই ছিল না? আমার কিছু করার ছিল না নীলা। আঙ্কেল, তৃষার বাবা আমাকে নিজ হাতে অনুরোধ করেছেন, তিনি অসুস্থ, চান তার মেয়েকে নিরাপদ হাতে দিতে। আমি না করতে পারিনি। বিয়ে না করেও তো তোমাদের বাড়িতেই রাখতে পারতে, তাহলে বিয়েটাই কেন? এটাই তো আমাকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই নয়। সমাজ কি মানবে নীলা? একটা অবিবাহিত মেয়েকে আমার বাড়িতে রাখা? এমনি মানুষ তো হাজার কথা বলবে। তৃষার অবস্থাও তখন আরো খারাপ হতো। বারান্দার বাতাস থমকে আছে, দূরে কুকুরে ডাকো আজ যেন তীব্র লাগছে। তাই বলি তুমি আমাকে কষ্ট দিলে আবির? তুমি তো বলেছিলে তুমি শুধু আমারই। আবিরের চোখে পানি এসে গেল। এই রাতটা আরো অন্ধকার হয়ে উঠল। তুমি আমাকে ভুলে যাও নীলা, যেমন করে হোক ভুলে যাও। আমি চেষ্টা করছি তৃষার সাথে ভালো থাকতে। ও কিছুই জানে না, ওর বাবার কথা, ওর ভবিষ্যৎ আমি দায়িত্ব নিয়ে নিয়েছি। তাহলে আমাকে ভুলে থাকতে বলছো? হ্যাঁ নীলা, এই একবার আমাকে এই অন্যায়টা করতে দাও। তৃষার বাবার শেষ ইচ্ছাটা পূরণ করতে চাই। আচ্ছা, কিন্তু তুমি কষ্ট দিচ্ছ আবির, খুব বেশি কষ্ট।
লাইনের ওপাশ নিভে গেল। আবির ফোনটা নিচে নামিয়ে বারান্দায় রেলিং ধরল। হাওয়ার সঙ্গে চোখের কোণে জমে থাকা পানি ভিজে গেল। মাথা নিচু, মন ভারী। ভেতর থেকে তিশার ঘুমো ঘুমো গলায় ডাক এলো। আবির কোথায় গেলে? আবির চোখটা মুছে ঘরে ফিরল। বিছানার পাশে গিয়ে বসতেই তিশা আধে ঘুমে হাত বাড়িয়ে তার হাতটা ধরল। এত রাতে বাইরে কেন ছিলে? আবির গভীরভাবে তাকালো, মন ভরা অপরাধ বোধে, ব্যথায় আর এক অদ্ভুত কোমলতায়। কিছু না শোনা, তুমি ঘুমাও। তিশা চোখ বন্ধ করে নিল। আবির চুপচাপ ওর কপালে হাত রাখলো। নিজের বুকের ভেতর ঘূর্ণায়মান ঝড় চাপা রাখলো। রাতটা নীরব, কিন্তু আবিরের ভেতর ঝড় ভালোবাসা, দায়িত্ব আর অতীতের টানাপোড়েনে আটকে থাকা এক মানুষের নিঃশব্দ যন্ত্রণা। কয়েকদিন ধরে তিশা খেয়াল করেছে আবির মাঝে মাঝে বারান্দে বা সিঁড়ির কাছে দাঁড়িয়ে চুপিসারে ফোনে কথা বলে। চেহারায় অস্থিরতা, চোখে চিন্তার ছাপ, কিন্তু কিছুই বলে না। সবসময় হাসি দিয়ে কথা এড়িয়ে যায়। আজও সন্ধ্যার পরে আবির চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। ঠান্ডা হাওয়া, কিন্তু আবিরের কণ্ঠে স্পষ্ট উত্তেজনা আর ভয়। আঙ্কেল, আপনার থেরাপি কত দূর? আরো একটা সেশন বাকি আছে বাবা। ডাক্তার বলেছে কিছু বলা যাচ্ছে না এখনো, যা হবার হবে। আপনি শক্ত থাকুন আঙ্কেল, আপনি ঠিক হয়ে যাবেন, চিন্তা করবেন না, সব ঠিক হবে। কে কে সুস্থ হবে? কার সাথে কথা বলছো আবির? আবির চমকে ঘুরে দাঁড়ালো। তিশা দরজার কাছে দাঁড়িয়ে, চোখে সন্দেহ, ভ্রু কুচকে, কিন্তু গলায় অদ্ভুত কাঁপুনি। আবির তাড়াতাড়ি ফোন কেটে দিল। কেউ না, বন্ধু একটা। মিথ্যে বলো না, আমি স্পষ্ট শুনেছি তুমি বলছো আঙ্কেল থেরাপি কত দূর। কোন আঙ্কেল আবির? এতদিন ধরে কাকে লুকিয়ে ফোন করছো? তুমি ভুল শুনেছ। আসলে তিশা এগিয়ে এসে আবিরের দুহাত ধরে নিজের মাথায় চাপিয়ে দিল। চোখ দুটো লাল, ভেজা কাপা গলায় বলল, সত্যিটা বলো আবির, আজ এখনই, লুকাবে না। তুমি যদি আজ না বলো আমার মরা মুখ দেখবে। আবির থমকে গেল। এই এক কথায় তার সব প্রতিরোধ ভেঙে দিল। কিছুক্ষণ নীরবতা, তারপর আবির নিঃশ্বাস ছাড়ল। মাথা নিচু করে ফিস ফিস করে বলল, তৃষা, তোমার বাবা ওনার ক্যান্সার লাস্ট স্টেজে। অনেক দিন হলো জানি। উনি বিয়ের আগে আমাকে বলেছিলেন, চেয়েছিলেন তুমি যেন কারো ভরসায় থাকো। আমি কথা দিয়েছিলাম। বাবা অসুস্থ? এত বড় কথা তুমি জানো? আমি কিছুই জানি না। আর সেই জন্য আমাকে মিথ্যা বিয়েতে বাধ্য করছো। সেই জন্য তুমি আমাকে সব সময় সহ্য করে গেছো। তুমি আমাকে রাগ করতে দিয়েছো, আমাকে কখনো ঠেলে দাওনি। আমি চেয়েছিলাম তুমি সত্যিটা না জানো। তুমি কষ্ট পাবে বলে, তোমাকে হাসি খুশি দেখতে, তোমার বাবাকে শান্তিতে রাখতে, আর ওনার শেষ ইচ্ছা রাখতে এই বিয়ে হয়েছিল। তুমি এত বড় বোঝা একা বয়ে বেড়াচ্ছ আমাকে না বলে কেন? আমি কি তোমার কিছুই না? তুমি আমার সব কিছু তৃষা। ঠিক সেই জন্যই তোমাকে ভাঙতে দেইনি। তোমার বাবার কথাও রেখেছি, আর তোমার প্রতি আমার দায়িত্ব। আমাকে বাবার কাছে নিয়ে যাবে আবির? আমি আর সহ্য করতে পারছি না। এক মুহূর্ত দূরে থাকতে চাই না তার থেকে। চলো সোনা, এখনই নিয়ে যাব। তুমি একা নও, আমি আছি। হাসপাতালের সাদা দেওয়া, অ্যান্টিসেপটিক গন্ধ, কাছের দরজার ওপাশে মৃদু আলো, সব মিলিয়ে এক অদ্ভুত শূন্যতা। তিশার হাত কাঁপছে, চোখে পানি থামছে না। আবি পুরো পথে তাকে সামলে এনেছে, এক মুহূর্তের জন্য হাত ছায়ানি। তারা যখন কেবিনে ঢুকলো, তিশার বাবা বিছানায় আদর্শ অবস্থায় চুপচাপ ছাদের দিকে তাকিয়েছিলেন। দরজা খোলার শব্দে তিনি মুখ ঘোরালেন। মিলান ক্লান্ত, কিন্তু মেয়েকে দেখে চোখ ভিজে উঠল। তিশা বাবাকে দেখেই আর নিজেকে ধরে রাখতে পারল না। এক ঝটকায় দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। বাবা, বাবা আমাকে ক্ষমা করো। এতগুলো মাস, এতগুলো দিন অভিমান করে তোমার সাথে কথা বলি নাই। আমি জানতামই না তোমার এত বড় অসুখ। আমি কিছুই বুঝতে পারিনি বাবা, আমাকে ক্ষমা করো প্লিজ বাবা। তার বাবা কাপা কাপা হাতে মেয়ের মাথায় হাত রেখে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। চোখের পাশে জমে থাকা অশ্রু মুছে দিলেন। কান্না থামা মা, তুই কিছু ভুল করিস নাই, সব দোষ আমার। তোর কিছুই বলি নাই, জানতাম, জানলে তুই ভেঙে পড়বি, ক্যারিয়ারে সব এলোমেলো হয়ে যাবে। না বাবা, তুমি আমার বাবা, আমি তোমার পাশেই থাকতাম, তোমাকে একা লড়াই করতে দিতাম না। তুমি কেন আমাকে জানালে না? তিশার বাবা একবার আবিরের দিকে তাকালেন, মুখে চাপা কৃতজ্ঞতা। জানাইতে পারলাম না মা, কারণ আমি শুধু তোরে একটা বিশ্বস্ত নিরাপদ হাতে দিতে চেয়েছিলাম, একটা ছায়া, একটা ভরসা। আর সেই জন্যই আমার সম্মতি ছাড়া বিয়ে দিলে? হ্যাঁ মা, কারণ সময় খুব কম ছিল, আর আবিরের মতো ভালো ছেলে, বিশ্বাসযোগ্য, দায়িত্বশীল আর ভরসা দেওয়ার মতো ছেলে
এত তাড়াতাড়ি আর পেতাম না। তুই অভিমান করেছিস, রাগ করেছিস, কিন্তু ওকে আমি দেখে বিশ্বাস করেছি। জানতাম তোর জীবনটাকে সুন্দর রাখবে। বাবা, তুমি ভরসা করেছিলে ঠিকই, কিন্তু আমাকে জানালে না। আমি তোমাকে হারানোর ভয়ে তোমার কষ্টের কথা ভেবে এখনই ভেঙে পড়ছি বাবা। আমি তোমার মেয়ে, আমার কষ্ট হচ্ছে। মা, বাবা মায়েরা নিজের কষ্টের কথা সন্তানরে বলতে পারে না। আমরা চাই না তোমরা কষ্ট পাও, তাই লুকাই। তোর হাসি মুখটা দেখতে খুব ভালো লাগে, আর আবিরকে দেখে বুঝেছিলাম সে তোকে আমার মতোই আগলে রাখবে। বাবা, আর একটুও দূরে থাকবো না তোমার থেকে। আমি তোমার সাথে থাকবো শেষ সময়ও, প্রতিটা মুহূর্ত। আবির পাশে দাঁড়িয়ে সব দেখছিল, চোখ ভেজা, মুখে নীরব শক্তি। তখনই তিশার বাবার বুকে মাথা রেখে ফিস ফিস করে বলল, বাবা, তুমি আমার জন্য আবিরকে বেছে নিয়েছো, আজ বুঝলাম তুমি ভুল করনি। আবির ধীরে ধীরে পাশে এসে তিশার কাঁধে হাত রাখলো। তিশা তার হাত চেপে ধরল প্রথমবার নিজের মতো করে, আর সেই মুহূর্তে তিনজনের মাঝে নীরবতা যেন কথার থেকেও বড় একটা বন্ধন তৈরি করে দিল। বিকেলের আকাশটা একটু মিলান, সূর্যের আলো যেন কোথাও আটকে আছে। আবির গাড়িটার দরজা খুলে তিশাকে নামতে সাহায্য করলো। তিশা এখনো কান্নায় ভাঙ্গা, চোখ দুটো লাল, ঠোঁট কাঁপছে, যেন পৃথিবীটা আজ হঠাৎ বদলে গেছে। বাড়ির দরজায় দাঁড়িয়েছিল আবিরের মা বাবা আর ভাবি। তারা আগে সব শুনেছে। আবিরের বাবা হাসপাতাল থেকে এসে বিষয়টা জানিয়েছিল। মা এগিয়ে এসে নরম গলায় বলল, তৃষা মা, কি রে কাঁদছিস কেন? বাবা কেমন আছে? তিশার সামলাতে পারল না, ছুটে গিয়ে আবির মাকে জড়িয়ে ধরল। বুকের ভেতরে সারা ব্যথা যেন উতলে উঠল। তিশা হাওয়া করে কান্না করে বলল, মা বাবা ভালো নাই। ক্যান্সারে কি মানুষ এতদিন ভালো থাকে? এতদিন আমি অভিমান করে বাবার সাথে কথা বলিনি। আমি ভাবতেই পারিনি তার এত বড় অসুখ। মা, আমার বাবা কি ভালো হবে? মা তিশার মাথায় হাত রেখে দোয়া পড়তে পড়তে বললেন, মন শক্ত করো, ক্যান্সারও ভালো হয়। আল্লাহ চাইলে সবই হয়। ডাক্তার আছে, চিকিৎসা আছে, সবচেয়ে বড় কথা তুমি আসো পাশে। তোমার বাবা তোমাকে খুব ভালোবাসে রে মা, ভেঙে পড়বি না। তুমি কেঁদো না, আঙ্কেল ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তিশা চোখ মুছল, কিন্তু ব্যথাটা তো আর মুছল না। আবির পাশে দাঁড়িয়ে সব দেখছে। তার বুকেও কেমন একটা টান লাগলো। তিশাকে এমন ভাঙ্গা অবস্থায় সে কখনো দেখেনি। আবির নরম গলায় বলল, চলো ভেতরে যাই, তুমি একটু বিশ্রাম নাও, মাথা ধরেছে তোমার। তিশা আবির দিকে তাকালো, চোখে লুকানো অনুতাপ আর কৃতজ্ঞতাও। সে ধীরে ধীরে মাথা নাড়ল। ভেতরে ঢুকতেই সবাই তাকে ঘিরে বসলো। দাদি, ভাবি, মা, এমনকি বাড়ির কাজের আন্টিও তাকে পানি এনে দিল। তিশা এমন স্নেহে কখনো ভাসেনি। মনে হলো সে যেন আবিরের বাড়িতে এসে শুধু বউ হয়নি, একটা পরিবারও পেয়েছে। আবিরে মা বলেন, তুই চিন্তা করিস না, এখন থেকে সব কাজ আমরা ভাগ করে করব। তোর শুধু বাবার দিকে খেয়াল থাকবে, বাকি কিছু নিয়ে ভাবতে হবে না। মা, আমি আপনাদের কত কষ্ট দিছি, কিছু বুঝিনি আমি। এইসব কথা আর বলবি না, এখন শুধু নিজের বাবার জন্য দোয়া কর আর আল্লাহর উপর ভরসা রাখ। আবির তিশার পাশে এসে দাঁড়ালো, তার কাঁধে হাত রাখলো। আবির শান্তভাবে বলল, তৃষা, তুমি একা নও, আমরা সবাই আছি। আর তুমি শক্ত হলে তোমার বাবাও শক্ত হবে। তিশা ধীরে ধীরে বসে পড়ল। মনে হলো অনেকটা পথ শেষ করে আজ সে ঠিকঠাক আশ্রয় পেল। হঠাৎ তিশা আবিরের হাতটা শক্ত করে ধরল। তিশা ভেজা চোখে তাকিয়ে বলল, আবির বাবাকে বাঁচাতে হবে প্লিজ। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, সব ভালো হবে। তুমি শুধু হাল ছাড়বে না। কিছুই খাওনি এখনো, এভাবে থাকবে না তৃষা, একটু তো খেতে হবে। তুমি খালি পেটে থাকলে বাবাকে কিভাবে দেখবে? খেতে ইচ্ছে করছে না। আবির ধীরে ধীরে তার কাছে গিয়ে বসলো। প্লেটে নরম ভাত আর ডাল নিয়ে তার সামনে ধরল। আবির অনুরোধে সুরে বলে, 1 চামচ, শুধু 1 চামচ খাও প্লিজ। তিশা ওর দিকে তাকালো, চোখে অদ্ভুত শূন্যতা। আবির নিজ হাতে ভাত তুলে তার মুখের কাছে ধরতে তিশার বিরোধ করার শক্তি পেল না। ধীরে ধীরে খেতে লাগলো। আবির পুরো সময়টাই চুপচাপ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। খাওয়া শেষ হতে তিশা মাথা আবিরের বুকে ঢুকে কাঁপতে লাগলো। আবির নিঃশব্দে তাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। আবির ফিসফিস করে বলল, ঘুমাও, আমি আছি, তোমার পাশে আছি সব সময়। কিছুক্ষণ পর তিশা আবিরের বুকে ঘুমিয়ে পড়ল। আবির ওকে ঠিক শিশুর মতো শুয়ে চাদরটা গায়ে দিল। তারপর এক নজর তাকিয়ে দেখল
ওর চোখে এখনো শুকনো কান্নার দাগ। মাঝরাতে ঘড়িতে তখন রাত 2টা। হঠাৎ আবির ফোন জোরে ভাইব্রেট করলো। স্ক্রিনে লেখা নীলা। আবির সতর্ক হয়ে উঠে দাঁড়ালো। তিশা যেন জেগে না যায়। সে নিঃশব্দে বারান্দায় গিয়ে ফোন ধরলো। আবির নিচু গলায় বলল, আবার কেন কল দিচ্ছ নীলা? তৃষা জানতে পারলে ও কষ্ট পাবে। আমি কষ্ট পাচ্ছি সেটা তুমি দেখো না আবির। তুমি কি এত সহজে ভুলে গেলে? ক্ষমা করো আমাকে। আমি কি করতাম? আমার কিছু করার ছিল না নীলা। বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছিল। আঙ্কেল ওনার কথা রাখতে গিয়ে। কিন্তু আমি কোথায় দাঁড়ালাম? আবির চোখ তুলে দেখে তিশা বারান্দার দরজায় দাঁড়িয়ে আছে। চোখ দুটো লাল, শ্বাস দ্রুত, মনে হচ্ছে সব শুনে ফেলেছে। আবির তড়িঘড়ি ফোনটা কেটে দিল। তিশা কেঁপে যাওয়া গলে বলে, তুমি বাধ্য হয়ে আমাকে বিয়ে করেছো তাই না আবির? তুমি আবির এক ধাপ এগোতেই তিশা হাত তুলে থামালো। তিশা কান্নায় ভেঙে, আমাকে ভালোবাসো না, তুমি শুধু বাবার কথা রাখার জন্য আমাকে বিয়ে করেছো। তৃষা কথা শোনো, এইভাবে ভাবো না। তুমি তো অন্য কাউকে ভালোবাসো, কেন আমাকে দিলে এই জায়গাটা? কেন আমার সাথে এমন করলে? তিশার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। আবির গিয়ে 2 হাত দিয়ে ওর মুখটা ধরলো। আবির গভীর গলায় বলে, হ্যাঁ আগে ভালোবাসতাম, নীলাকে ভালোবাসতাম, কিন্তু এখন শুধু তোমাকেই ভালোবাসি। তোমার ভাঙা মুখ, তোমার রাগ, তোমার কষ্ট সবকিছুই আমার নিজের হয়ে গেছে। না, বিশ্বাস করতে পারছি না। তুমি শুধু বাবার কথা রাখার জন্যই বিয়ে করেছো, আমাকে কখনোই ভালোবাসোনি। আবির আর অপেক্ষা করলো না। তিশাকে নিজের দিকে টেনে এনে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো। তুমি আমার স্ত্রী, আমার দায়িত্ব, আমার ভালোবাসা। আমি তোমার ছাড়া কিছু ভাবতে পারি না তৃষা। আমি যদি বাধ্য হয়েও বিয়ে করতাম তবু ভালোবাসাটা কিন্তু বাধ্য হয়ে হয় না। ভালোবাসাটা তোমাকে দেখেই জন্মেছে, প্রতিদিন একটু একটু করে। তুমি আমাকে ছেড়ে যাবে না তো? আমি আর কাউকে হারানোর মতো শক্ত না। কখনো না। তুমি আমার, তা আমি 1000বার প্রমাণ করতে রাজি। তিশা ধীরে ধীরে শান্ত হলো। আবির তাকে আবার ঘরে নিয়ে এলো, বিছানায় শুয়ে দিল, চুলে হাত বুলিয়ে দিল, যতক্ষণ না তিশা আবার ঘুমিয়ে গেল। বারান্দার বাইরে তখনও অন্ধকার, কিন্তু আবির জানে আজ থেকে তিশার জীবনে ভোর একটু আগেই আসবে। পুরো 1 মাসের দৌড়ঝাঁপ, দুশ্চিন্তা আর কান্নার পর আজ যেন বাড়িতে আলো ফিরে এসেছে। তিশার বাবা একেবারে সুস্থ হয়ে বাসায় ফিরেছে। ডাক্তার রিপোর্ট দেখে বলেছেন এখন আর ভয় নেই, নিয়মিত চিকিৎসা নিলেই সব ঠিক থাকবে। তিশা সারাদিন ধরে হাসছে। এমন হাসি আবির বহুদিন দেখেনি। আবির মা সকাল থেকে রান্নাঘরে মুরগির রোস্ট, কোরমা, ভর্তা, পোলাও, যত রকম ভালো খাবার সমস্ত সবই বানিয়েছেন। আজ আমার ভাইয়ের জন্য বিশেষ আয়োজন। ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন আরো সুস্থ রাখে। মা, আপনি আমার জন্য এত কিছু করেন, ধন্যবাদ। এত কিছুর কি আছে মা, তুমি তো আমার মেয়ের মতোই। সবাই টেবিলে বসে গল্প করতে করতে খেতে থাকে। তিশার বাবা মাঝে মাঝে তিশার মাথায় হাত রাখছে, মাঝে মাঝে আবিরের পিঠ চাপড়ে বলছে, আবির তুমি সত্যি একজন ভালো ছেলে। আল্লাহ তোমাকে সুখে রাখুক বাবা। তিশা লজ্জা পেয়ে নিচে তাকিয়ে থাকে। আবির শুধু মৃদু হাসে। খাওয়া দাওয়া, মজা, হাসি, গল্প সব মিলিয়ে দিনটা খুব সুন্দর কেটে যায়। রাতে দুজন রুমে ঢুকতে দরজা বন্ধ হতেই আবির তিশাকে কোমর জড়িয়ে কোলে তুলে নিল। তিশা চমকে বলে, এই কি করছো? নামাও আমাকে। আবির বিন্দুমাত্র না থেমে বিছানার দিকে হাঁটছে। আবির হাসি মুখে বলে, অনেক দিনের ঝামেলা, অনেক দিন তোমাকে মন ভরে আদর করতে পারিনি সোনা। আজ কিন্তু কেউ আমাকে আটকাতে পারবে না। আবির, তুমি না খুব মায়া লাগার মতো কথা বলো। আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। আবির তিশাকে বিছানায় শুয়ে দিল। ঘরটা আধো আলোয় ভরা। তাদের নিঃশ্বাসের শব্দ ধীরে ধীরে মিশতে শুরু করলো। আবির তিশার মুখ 2 হাতে ধরে বলল, তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। আজ তোমাকে মন ভরে দেখব, অনুভব করব তুমি আমার, শুধু আমার। আমি তোমাকে ভালোবাসি আবির, যতটা তুমি ভাবতেও পারবে না। আবির তার গলায় মুখ ডুবিয়ে চুমু দিল। ধীরে ধীরে সেই চুমু নামতে লাগলো কাঁধে, গলায়, ঠোঁটে। তিশা লজ্জা পেয়ে কাঁপছিল, কিন্তু থামলো না। তিশা লাজুক গলায় বলে, আবির প্লিজ। আজ থামবো না সোনা। আজ তোমাকে খুব যত্ন করে, খুব ভালোবেসে, মন ভরে আদর করব। তিশা হাত দিয়ে আবিরকে জড়িয়ে ধরল। ভালোবাসার উষ্ণতায় ঘরটা যেন ধীরে ধীরে ভরে উঠল, যেখানে কোনো কষ্ট নেই, কোনো ভুল বোঝাবুঝি নেই, শুধু দুজন মানুষের নিখাত ভালোবাসা।